আসসালামু আলাইকুম। অপরাহ্নে তোমাদের স্বাগতম। তো তোমাদের প্রিপারেশন কিন্তু যা মোটামুটি নেওয়ার সব কিন্তু শেষ। আজকে হচ্ছে পরীক্ষার আগের দিন। তোমরা হচ্ছে জাস্ট রিল্যাক্স থাকো এবং হচ্ছে মোটামুটি ফর্মুলাগুলো ভালো করে দেখো। আর এই ক্লাসটি হচ্ছে ম্যাথ একটু রিভিশন দেওয়ার জন্য দেখো। কিরকম জাস্ট তুমি বসে বসে দেখো আর কিচ্ছু না। আমি কোন ওয়েতে অ্যাপ্রোচ করি, কিভাবে সলভ করি, এবং আমি এই ক্লাসে অবশ্যই ম্যাথ কালকে আমরা ম্যাথে আসলে কোন ওয়েতে সাস্টের ম্যাথ আসলে টাচ করবো দেখো। সাস্টে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি মোটামুটি স্ট্যান্ডার্ড অ্যাজ ইউজুয়াল, খুব বেশি আহামরি কঠিন না, ওভার রেটেড একদম, একদম কঠিন না, ঠিক আছে। কিন্তু ম্যাথ পার্টটা আসলেই কঠিন। আমি বলতেছি ম্যাথ পার্টটা কিন্তু আসলেই কঠিন, ঠিক আছে। সো তুমি সব কিছু টাচ করে যখন ম্যাথে আসবা, কোন ওয়েতে ম্যাথটা তুমি টাচ করবা, কিভাবে অ্যাপ্রোচ করবা, কয়টা দাগাবা, কি ছাড়বা, কি ধরবা, সেই ব্যাপারে কিন্তু আমি ফাইনালি এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু ম্যাথের জন্য কথা বলবো, ঠিক আছে। আর এইখানে আমি আমার কাছে মনে হয়েছে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো আসলে তোমরা সলভ করতে একটু প্রবলেম ফেস করতে পারো, কিংবা পরীক্ষায় আসার মতো ওই টপিকগুলো থেকে আমি মোটামুটি একটু একটু করে কিছু ম্যাথ সলভ করব, পাশাপাশি এর আগে পিছিয়ে কনসেপ্টগুলোও কিন্তু ক্লিয়ার করব, ঠিক আছে। সো তোমরা তোমাদের জাস্ট একটাই কাজ, এটা জাস্ট তুমি রিল্যাক্স মুডে বসে বসে জাস্ট জাস্ট ভিডিওটা দেখো, তোমার একটু একটু ঝালাই করে ফেলো, ঠিক আছে। আর এখানে আমি সব কিছুই আসলে আসলে সাস্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলাই নিচ্ছি শুধু। সো ওই কিছু গুরুত্বপূর্ণ টপিকের উপর আমরা কিছু ম্যাথ করবো এবং কনসেপ্টটা আমি তোমাকে ভালোভাবে ভাবে ক্লিয়ার করে তারপর ম্যাথগুলো সলভ করবো, ঠিক আছে। আর অবশ্যই আমার অ্যাপ্রোচগুলো ফলো করবা যে কোন ওয়েতে আমি সলভ করতেছি, তাহলে কিন্তু তুমি কালকে বুঝতে পারবা যে একটা ম্যাথ আসলে আমি কোন ওয়েতে আসলে আগাবো, ঠিক আছে। তাহলে ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, তো দেখো, প্রথম ম্যাথটায় আমি একটু মানে মোটামুটি বাস্তব সংখ্যা একটা পার্ট আছে, এটা সিলেবাসের বাইরে, আউট অফ সিলেবাস, বাট এটা আসার খুব বেশি প্রবাবিলিটি আছে, এই টাইপের আসার কিন্তু খুব বেশি সম্ভাবনা আছে, ঠিক আছে। কারণ আমি মনে করি এক্সট্রা সিলেবাস থেকে ওরা যাই কোশ্চেন করবে সেগুলো আসলে তোমাদের মোটামুটি পারার মতো হবে। যেমন বাস্তব সংখ্যা, এগুলো আসলে একটু বেসিক নলেজ, মানে কাইন্ড অফ তোমার ম্যাথমেটিক্যাল নলেজ আছে কিনা, ঠিক আছে। তারপর হচ্ছে ফাংশন, তোমার মোটামুটি ম্যাথমেটিক্যাল নলেজ আছে কিনা। আমার মনে হয় না খুব বেশি ওরা একদম আউট অফ দ্য সিলেবাস কোশ্চেন করবে। যেমন ধরো তুমি বিন্যাস জীবনে পড়ো নাই, তোমাকে বিন্যাস থেকে একটা কোশ্চেন দিয়ে দিছে, এরকম হইলেও একটা হয়তো থাকতে পারে, ঠিক আছে। বাট একদম যেই টাইপের টপিক তুমি পড়োই নেই ওই টপিক তোমাকে আসলে দিবে না বলে আমার মনে হয়। দেওয়ার মতো এই বাস্তব সংখ্যা আছে, ফাংশন আছে, তারপর ধরো সম্ভাবনা আছে, এগুলো আসলে ম্যাথমেটিক্যাল বেসিক কিছু নলেজ, ঠিক আছে। আচ্ছা, তো এই যে একটা প্রবলেম, এটা আসলে বাস্তব সংখ্যার একটা প্রবলেম। এখানে দেখো খুব বিদঘুট একটা জিনিস লাগতেছে, ঠিক আছে, বাট এটা আসলে খুব সিম্পল। তুমি জাস্ট একটু টেকনিক্যালি চিন্তা করবা। এই যে দেখো বলছে এই যে এই জিনিসটা আসলে 3 এর থেকে ছোট হবে, মানে এই পুরা জিনিসটার ভ্যালু 3 এর থেকে ছোট হবে। কোন কোন কেসে, মানে এক্স এর ভ্যালু কি কি বসাইলে পুরা জিনিসটা 3 এর থেকে ছোট হবে। আচ্ছা দেখো তো, রুটের ভিতর একটা জিনিস আছে, একটা বক্স আছে +5, এটা যদি 3 এর থেকে ছোট হইতে হয়, তোমার কি মনে হয় না যে এই জিনিসটার ভ্যালু কি হইতে হবে বলো তো? মোটামুটি -2 থেকে -2 এর পরে যাইতে হবে, মানে -2 তারপরে -3 এরকম হইতে হবে। তাইলে এনে তোমার 5 থেকে 3 আসবে, তাই না? কারণ 5 থেকে -2 গেলে তারপর 3 আসা শুরু করবে। তাহলে তাই না? তাহলে -2 থেকে ভ্যালু শুরু হইতে হবে। এখন দেখো -2 এর উপরে কি ভ্যালুটা হইতে পারবে? যেমন ধরো -1 হইলো, তাহলে -1 + 5 হয়ে গেল কি বলতো? 4। তাহলে কি এই কন্ডিশনটা সিদ্ধ করবে? করবে না কিন্তু, তাই না? তার মানে ভ্যালু শুরুই হইতে হবে -2 থেকে, -3 -4 যা খুশি তা হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখন দেখো, এই যে রুটের ভিতরের ভ্যালু কখনো কি -2 হবে, কখনো কি মাইনাস হবে, -2 -3 এগুলো কি সম্ভব? সম্ভব না কিন্তু, তাই না? তার মানে এক্স এর কোনো ভ্যালুর জন্যই আসলে এই কন্ডিশনটা আসলে সত্যি না। এই কন্ডিশনটা আসলে কোনোদিনই সম্ভব না, এই কন্ডিশনটা আসলে কোনোদিনই সম্ভব না। সো তুমি যারা একদম ক্যালকুলেটর হ্যাকার আছো, ঠিক আছে, মানে ক্যালকুলেটর সব ম্যাথ করে ফেলবা, ধরো যে তুমি অপশন টেস্টে নেমে গেলা চিন্তা ভাবনা ছাড়াই, আমি তোমার ক্যালকুলেটর ট্রিক্স অ্যাপ্লাই করা অবশ্যই ভালো, কিন্তু চিন্তা ভাবনা ছাড়াই তুমি একদম নেমে যাবে না, ঠিক আছে। যেমন নর্মালি এই এই টাইপের ম্যাথে যদি এটা ভ্যালিড হইতো, তাহলে আমি সাজেস্ট করতাম যে তোমরা অপশন টেস্ট করবা, ঠিক আছে। প্রত্যেকটা অপশন তোমরা টেস্ট করো বসায় বসায়, তাহলে কিন্তু মোটামুটি যেইটা কারেক্ট পাইতো ওইটা আনসার দিত। কিন্তু এইখানে একটু চিন্তা করে নিবা যে আরে এটা তো খুব সহজেই বুঝা যাচ্ছে, রুটের ভিতর তো মাইনাসটা হইতেই পারবে না, তাই না? তার মানে এর সমাধান সেট কিন্তু নাই, তার মানে ফাঁকা সেট। সমাধান সেট যেহেতু নাই, তার মানে কি বলতো? ফাঁকা সেট, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমি খুব আরেকটা সুন্দর ম্যাথ দিয়েছি, দেখো সাস্টে সবচেয়ে সুন্দর সুন্দর ম্যাথ হয় আসলে জিওমেট্রি থেকে, সার্কেল, স্ট্রেট লাইন, তারপর হচ্ছে কনিক, এগুলো থেকে খুব সুন্দর সুন্দর কোশ্চেন হয়, ঠিক আছে। এর মধ্যে এইটা একটা, দেখো বলছে কি, এত উপবৃত্তের কেন্দ্র, এত মানে উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, তাই না? তো উপবৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে, উপবৃত্তটা আসলে কিরকম হবে? কাইন্ড অফ এরকম, এরকম কাছাকাছি ধরো। আচ্ছা,
এবার বলছে এক্স এর নিচে দেখো 16 আছে, 16 মানে কি বলতো, উপবৃত্তের ফরম্যাট কি, এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কি বলতো 3 স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে দেখো এইখানে আমি কিন্তু এক্সটা কত বলতো 4, মানে এ, তাহলে এটাও 4 এটাও 4। আচ্ছা ঠিক আছে, আবার এইটাও 3 এইটাও 3, তাই না? আচ্ছা ঠিক আছে। এবার দেখো উপবৃত্তের কেন্দ্র ও কি বলতো, কেন্দ্র ও আচ্ছা, এর প্রধান অক্ষের সমান্তরাল, তার প্রধান অক্ষ কোনটা বলতো, এই যে এক্স এক্সিস এইটাই তো প্রধান অক্ষ, এইটাই তো প্রধান অক্ষ, তাই না? এইটাই তো প্রধান অক্ষ, এটা তো সবাই জানি প্রধান অক্ষ। তার প্রধান অক্ষের সমান্তরাল একটি যে এ বি এর দৈর্ঘ্য, তাহলে এর সমান্তরাল কয়টা হইতে পারে, এইটাও হইতে পারে আবার দেখো এইটাও হইতে পারে, তাই না? আচ্ছা হইতে পারে কিন্তু। এবার ও এ বি এ ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাহলে দেখো আমি একটু অন্য কালার নেই। এই যে দেখো এইটা ধরো ও মূল বিন্দু, এইটা ধরো এ, এইটা বি। আবার এইটাও এ হইতে পারে এইটাও বি হইতে পারে, কারণ এইটাও আমার সমান্তরাল যে, এইটাও আমার সমান্তরাল যে, প্রধান অক্ষ কি এটা, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল এইটাও হইতে পারে এইটাও হইতে পারে, তাই না বলো? আচ্ছা ঠিক আছে। এইবার দেখো প্রধান অক্ষের সমান্তরাল এর যে দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে দেখো পুরোটা যদি 2√7 হয়, পুরোটা যদি 2√7 হয়, আমি কি জানি না এই পার্ট আর এই পার্ট অর্ধেক অর্ধেক, তাহলে কি এটাও √7 এটাও √7, তাহলে এইটাও √7, আমার আঁকা যদিও হয় নাই, আঁকাটা ইগনোর করো, এটাও √7, ঠিক আছে। তার মানে কিন্তু দুইটা পয়েন্টই √7। এখন দেখো ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে, তাহলে ও এ বি, এই যে এইটা, এই যে ও এ বি চাইছে, অথবা এইটা নিচেরটা ও এ বি চাইছে, তাই না? তাহলে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল যদি চাই, দেখো আমার ও আছে 0 0, তারপর এ লাগবে এক্স ওয়াই, বি লাগবে এক্স ওয়াই, এই তিনটা যদি স্থানাঙ্ক আমি পেয়ে যাই, তাহলে কি আমার জন্য এরিয়া বের করা একদম সহজ। ক্ষেত্রফলের এরিয়া বের করা কিন্তু একদম সহজ, ওই যে স্ট্রেট লাইনের সেই হাফ দিয়ে এরকম বসায় বসায় তোমরা এটা কিন্তু করতে পারবে, আশা করি। এটা আমি দেখাচ্ছি না, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে আমি কি বের করব বলো তো, আমি বের করব হচ্ছে বিন্দুগুলা। আমার আমার কনসার্ন হচ্ছে বিন্দুগুলা বের করা। তো দেখো বিন্দুগুলা যদি বের করতে চাই, দেখো এইটা কি 0 0 না, আমি একটু এইটা নিই, এইটা কি 0 0 না বলো, এইটা তো 0 0, তাই না? এটা তো 0 0, তাহলে 0 0 থেকে এই যে এই পজিশনে আসছি, এই পজিশনে কতটুকু আসছি আসলে √7 পরিমাণ, কারণ কি এইখান থেকে এতটুকু √7, তাহলে এই 0 0 থেকে এখানে আসছি √7। আচ্ছা এরপরে উপরে উঠি, উপরে উঠলে এই যে বিন্দুটা পাবো, এই বিন্দুটাই তো বি, বি পয়েন্ট, তাই না? আবার দেখো সেম জিনিস, এইখান থেকে আমি উল্টা দিকে যাচ্ছি -√7, এই যে -√7 পর্যন্ত আমরা এরপরে যদি উপরে যাই, তখনই কি পাবো আমি, ওই যে এই বিন্দুটা, তাই না? তার মানে দেখো তো আমি এক্স এর কোঅর্ডিনেট কিন্তু জানি, এক্স এর কোঅর্ডিনেট কি বলতো, এক্স এর কোঅর্ডিনেট কিন্তু আমি জানি। তার মানে এই যে আমার ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু 1, এই যে ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনে যদি আমি এক্স ইকুয়ালস টু √7 বসাইতে পারি, এক্স ইকুয়ালস টু যদি আমি √7 বসাইতে পারি, তাহলে কিন্তু আমি ওয়াই পেয়ে যাবো। ওয়াইয়ের কয়টা ভ্যালু পাবো, একটা দুইটা ভ্যালু পাবো। ওয়াইয়ের কয়টা ভ্যালু পাবো বলো তো, দুইটা ভ্যালু পাবো। তাহলে এই যে ওয়াইয়ের দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালুই কিন্তু আসলে কি মিন করে, এইটা একটা এইটা একটা, একটা প্লাসের আসবে একটা মাইনাসের আসবে, ঠিক আছে। তাহলে প্লাসেরটা এইটা, মাইনাসেরটা এইটা, প্লাস মাইনাস ম্যাটার না, আলটিমেটলি দুইটা বিন্দু পাবা। তাহলে দুইটা বিন্দু কাইন্ড অফ এরকম হবে √7 কমা সামথিং, আবার √7 কমা সামথিং, ঠিক আছে। এটা তোমরা এই যে এই ইকুয়েশনটা সলভ করো, তাইলেই কিন্তু তোমরা পেয়ে যাবা। এরপর তুমি তিনটা বিন্দু পাইলা, তিনটা বিন্দু পাওয়ার পর তোমাকে কিন্তু আবার এই কাজটা করতে হবে, যে হাফ দিয়ে যে কি বলে, হাফ দিয়ে যে তোমার এই ক্ষেত্রফল বের করে, এই কাজটা কিন্তু করতে হবে। তাহলে দেখো ম্যাথটা কিন্তু আসলে মোটেই কোনো সহজ একটা ম্যাথ না, ঠিক আছে। এইটা কিন্তু পরীক্ষার হলে পারার মতো যথেষ্ট কোয়ালিটি লাগবে, তোমার যথেষ্ট কোয়ালিটি লাগবে, ঠিক আছে। এত সহজে কিন্তু এইটা পরীক্ষার হলে পারা যাবে না, ঠিক আছে। সো এখন দেখো তুমি আসলে এই যে একটা ম্যাথ দেখলা, এই ম্যাথটা যখন পরীক্ষার হলে দেখবা, তুমি একটু ট্রাই করবা কি ছাড়ার জন্য। আমি কিন্তু তোমাদের অ্যানালাইসিস করে দেখাইছি যে ম্যাথে 11টা থেকে 12টা কোশ্চেন সহজ আসে। তারপর হচ্ছে আচ্ছা বাই দ্য ওয়ে, তার আগে বলে নিই এটার আনসার কিন্তু সি হবে, মার্ক করে রাখছি। আমি ক্যালকুলেশন করব না, কারণ ক্যালকুলেশন করতে গেলে এই ভিডিওর দৈর্ঘ্য অনেক বেশি বড় হয়ে যাবে, পরে তোমরাই কিন্তু ভিডিওটা আর দেখবা না, ঠিক আছে। এই জন্য আমি ভিডিওটা খুব ছোট রাখার চেষ্টা করব। এই যে 11টা 12টা ম্যাথ আসবে, এই 11টা 12টা ম্যাথ কিন্তু সহজ আসবে, ঠিক আছে, সহজ সহজ মানের আসবে। তো তোমরা আগে কি করবা, প্রথম দফায় এই 11টা 12টাকে দেওয়ার চেষ্টা করবা। কারণ কি দেখো, কারণ তুমি তুমি আসলে ম্যাথ টাচ 20টা করতে পারবা কিনা এটা আসলে একটা সন্দেহের বিষয়। তুমি ফিজিক্স কেমিস্ট্রি আনসার করার পর ম্যাথ আসলে 20টা তুমি দেখতে পারবা কিনা এইটা একটা বড় চ্যালেঞ্জ, ঠিক আছে। সো তুমি যখন যেহেতু দেখবা এই ম্যাথ, মানে তুমি 20টা দেখবা কিনা, হ্যাঁ, এইটাই যদি কনসার্ন হয়, তাহলে তুমি একটা কাজ করো না, তুমি হচ্ছে সহজগুলা দেখো, তুমি একদম সহজগুলা অ্যাপ্রোচ করো, তাই না? তাহলে তুমি 11টা 12টা কিন্তু মোটামুটি ইজিলি কারেক্ট করতে পারবা। এই তাহলে এখানে 11 থেকে 12 নাম্বার কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। কিন্তু তুমি এই ম্যাথটা নিয়ে কথার কথা বসলা,
বসে তোমার মোটামুটি 2-3 মিনিট সময় বা 4 মিনিট সময় চলে গেল, তারপরও ফাইনালি তুমি শেষ করতে পারলে না, তাহলে তো তোমার লাভ নেই, তাই না? সো এই ম্যাথটা যে একদম কঠিন তা তা না, যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা পারবা, বাট স্টেপ কিন্তু অনেক, ঠিক আছে, স্টেপস কিন্তু অনেক। সো আমি সাজেস্ট করব এই টাইপের একটু ক্রিটিক্যাল ম্যাথ যদি তোমার কাছে মনে হয় তুমি একটু ইগনোর করো, তুমি আপাতত একটু ইগনোর করো। হ্যাঁ, এরপরে যদি সহজগুলা দফা রফা করে তোমার কাছে যদি মনে হয় যে আরে আমার কাছে তো আরো টাইম আছে, তাহলে আমি এগুলো দেখবো, এগুলো ধরবো, তাই না? এগুলো বোনাস, তুমি যত এগুলো পারবা তত তোমার র্যাঙ্ক টপের দিকে যাবে, রাইট? আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, আমি পরের ম্যাথটা চলে যাই। দেখো পরের ম্যাথটা কি বলছে, আরেকটা জিওমেট্রি নিচ্ছি। দেখো আমি জিওমেট্রি নিয়ে একটু বেশি ডিসকাস করবো, কারণ জিওমেট্রির ম্যাথগুলো ফার্স্টে সবচেয়ে ক্রিটিক্যাল হয়, সবচেয়ে সুন্দর হয়, সবচেয়ে ইউনিক হয়। সো তোমরা এগুলোতে প্রবলেম বেশি ফেস করো, তো এই জিনিসগুলো একটু আমার সাথে চোখটা বুলায় নাও একটু, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এক্স অক্ষ থেকে এত বৃত্তের উপর সর্বাধিক দূরত্বে অঙ্কিত স্পর্শকের স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। তাহলে চিন্তা করো এই জিনিসটা কি আসলে। আচ্ছা, আমি একটু এই পেনটা নিই। হ্যাঁ, এই যে দেখো। আচ্ছা, তাহলে দেখো, এখন আমি প্রথম কথা হচ্ছে এই বৃত্তটা একটু আঁকি। হ্যাঁ, তাহলে আমি কথার কথা এই বৃত্তটা একটু আঁকি। ওকে। আচ্ছা, এখন দেখো, এই যে এইটা এক্স এক্সিস না, বলো এইটা যদি এক্স এক্সিস হয়, তাহলে এক্স অক্ষ থেকে এত বৃত্তের উপর সর্বাধিক দূরত্ব, দেখো তো এই এক্সিস থেকে সর্বাধিক দূরত্ব আসলে কোনটা মনে হচ্ছে? এইটাও হইতে পারে কথার কথা, এইটাও হইতে পারে। এখন আমি তো জানি না, আমি তো অ্যাজাম্পশন করে মানে অ্যাজাম করে আঁকলাম, তাই না? এখন দেখো, সর্বাধিক দূরত্ব যদি হইতেই হয় তাহলে অবশ্যই সেটাকে এক্স অক্ষের সমান্তরাল হইতে হবে। কি হইতে হবে বলো তো? এক্স অক্ষের সমান্তরাল হইতে হবে। আচ্ছা, মানে সেটা উপরেও হইতে পারে, নিচেও হইতে পারে, আমি জানি না কোন বিন্দুটা, ঠিক আছে? আচ্ছা, বা এই সার্কেলটা এই দিকেও থাকতে পারে, আমি জাস্ট একটা অ্যাজাম করে আঁকলাম আর কি। ওকে, এবার দেখো, প্রথম কথা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র তো আমি জানি, কেন্দ্র জানি, এই বৃত্তের কিন্তু কেন্দ্র জানি। তাহলে দেখো তো এই বৃত্তের কেন্দ্রটা কত হচ্ছে, কেন্দ্রটা কিন্তু -2, -3, এটা কিন্তু সবাই জানো, ঠিক আছে? এটা কিন্তু মোটামুটি সবাই বের করতে পারবা। কি করবা, জাস্ট এটাকে 2 দিয়ে ভাগ দিবা, সামনে একটা মাইনাস দিবা, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। ওকে। আচ্ছা, দেখো তো এই কেন্দ্রটা কি এই বিন্দু দিয়ে যাবে কিনা। আর দেখো চাইছি কি, স্পর্শকের স্পর্শবিন্দু, তো স্পর্শকের স্পর্শবিন্দু তো এইটাই, একদম হাইয়েস্ট পয়েন্টে, একদম হাইয়েস্ট পয়েন্টে, তাই না? তাহলে দেখো তো, তাহলে দেখো তো, এই যে এই রেখাটা আসলে এই রেখার লম্ব রেখা কিনা এইটা বলো তো? এই রেখাটার কিন্তু লম্ব রেখা এটা, তাহলে এই রেখার সমীকরণ কি? এক্স ইকুয়ালস টু এ, কাইন্ড অফ, মানে একটা এক্স অক্ষের একটা লম্ব রেখার সমীকরণ কি এক্স ইকুয়াল টু এ না? কাইন্ড অফ এক্স ইকুয়ালস টু এইটা অথবা এইটা বা যা খুশি, তার মানে এক্স ইকুয়াল টু এ হচ্ছে এই যে লম্ব রেখা, এটার সমীকরণ। আচ্ছা, এবার দেখো তো এই রেখাটা আবার কোন রেখা দিয়ে গেছে বলো তো? এই রেখাটা আবার এই যে কেন্দ্র দিয়ে গেছে, কেন্দ্র দিয়ে গেছে, তার মানে কেন্দ্রের স্থানাঙ্ক আমি এক্স এর জায়গায় বসাইতে পারি। তাহলে বলো তো এক্স এর ভ্যালু কি? -2 ইকুয়ালস টু এ, তার মানে এ ইকুয়ালস টু -2, এটা আমি বলতে পারি, বলতে পারি না বলো? তার মানে আমার ইকুয়েশন কিন্তু এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0, এটা কার ইকুয়েশন? অবশ্যই লম্বরেখার ইকুয়েশন। অবশ্যই কার ইকুয়েশন বলো তো? লম্বরেখার ইকুয়েশন। ওকে। আচ্ছা, দেখো তো এই যে এই লম্বরেখাটা আবার কি করছে তোমার, এই যে এই লম্বরেখাটা আবার কি করছে, এই পয়েন্টে ছেদ করছে, এই পয়েন্টে ছেদ করছে, তাই না? সেইটা আবার কোন, কার সাথে? এই যে বৃত্তর সাথে, এই বৃত্তর সাথে সে দুইটা পয়েন্টে ছেদ করছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। তাহলে আমি যদি এক্স প্লাস টু মানে এক্স ইকুয়ালস টু -2টা কই বসাই দিই বলো তো? বৃত্তের ইকুয়েশনে বসাই দিই। বৃত্তের ইকুয়েশনটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y ইকুয়ালস টু 12, ঠিক আছে? আমি যদি এক্স ইকুয়ালস টু -2টা আমি এখানে বসায় দিই, ঠিক আছে? এক্স এর ভ্যালুর মধ্যে এক্স ইকুয়ালস টু -2টা আমি বসায় দিব, তাহলে কি দেখো তো আমি ওয়াই এর দুইটা ভ্যালু পাবো না? ওয়াই এর একটা ভ্যালু পাবো, দুইটা ভ্যালু কেন পাবো? কারণ যেহেতু স্কোয়ার আছে, আমি ওয়াই এর কয়টা ভ্যালু পাবো? দুইটা ভ্যালু পাবো। এই যে ওয়াই এর দুইটা ভ্যালু, এটা আসলে কি মিন করে? এটা মিন করে একটা হচ্ছে এইটা, একটা কিন্তু এইটা, তাই না? তার মানে দেখো আমি তখন বুঝতে পারবো যে এই যে এক্স এক্সিস এইটা কতটুকু দূরে ও আছে, কতটুকু দূরে ও আছে, তখন কিন্তু আমি বুঝে ফেলতে পারবো, ঠিক আছে? বাকিটা আমি ক্যালকুলেশন করলাম না, আমি জাস্ট কনসেপ্টগুলো দেখাই দিচ্ছি, ঠিক আছে? সেইটার আনসার সম্ভবত আমি মার্ক করে রাখছি, এই যে নাম্বারটা হয়, তোমরা একটু মিলাই নিও, ঠিক আছে? আর এক ম্যাথগুলো করার আগে তোমরা প্রথমেই একটু স্টপ করে তোমরা আগে নিজে ট্রাই করবা। যদি দেখো যে পারতেছো তো মাশাল্লাহ, ঠিক আছে, পেরে ফেললা, তারপর আমার কথাগুলো একটু শুনলা যে কোন কিভাবে আগাচ্ছি আমি। এরপর যদি মনে করো না পারতেছি না, তখন আমার কথাগুলো শোনো, ঠিক আছে? এইভাবে তোমার কিন্তু একটা পুরো ম্যাথের উপর একটা প্র্যাকটিস হয়ে গেল। আর অবশ্যই এগুলো কিন্তু সাস্টের কোশ্চেনই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এরপরে সেটা ম্যাট্রিক্স থেকে কিন্তু কোশ্চেন আসবেই, ঠিক আছে? বলছে কি এত ম্যাট্রিক্সে এ আই জে মানে এ জেনারেল আর কি, আই মানে প্রথম টার্ম, জে মানে পরের টার্মটা, ঠিক আছে? এর সহগুণক এ আই জে হলে
a21 a11 প্লাস এত জিনিসটার ভ্যালু কত, তাহলে দেখো aij aij এর সহগুণক aij মানে ক্যাপিটাল aij, তাহলে a21, তাহলে আমি জাস্ট বসাই দিব a21 ইনটু a11, রাইট? a11টা কিন্তু একটা সহগুণক। সহগুণক কি জিনিস আবার? সহগুণক কিন্তু এইটার যদি সহগুণক বের করো তাইলে এইটা ইনটু এইটা মাইনাস এইটা ইনটু এইটা, ঠিক আছে? এটা তো আশা করি সবাই জানো। তাহলে এইটা ইনটু এইটা মাইনাস এইটা ইনটু এইটা, তাহলে a21 হচ্ছে a22 a33 মাইনাস a23 a32, ঠিক আছে? আবার পরে কি প্লাস 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 কি বলতো a22 আর a12 আবার কোনটা? এইটা তাহলে এইটা যদি তুমি ধরো এটা সহগুণক বের করবা, তাহলে এইটা এই বরাবর ব্লক এই বরাবর ব্লক, তুমি নিবা কাকে? ওকে আর ওকে, ওদের গুণফল মাইনাস ওদের গুণফল, এটা কিন্তু সবাই জানো, ঠিক আছে? তাহলে দেখো এইভাবে যদি তুমি বসায় ক্যালকুলেশন করলে দেখবে আনসার কি 0 চলে আসে। আনসার কি চলে আসবে বলো? 0 চলে আসবে, ঠিক আছে? এটা মোটামুটি ইজি ছিল, তারপর আমি রাখলাম ম্যাট্রিক্সে। ওকে, ঠিক আছে, তাহলে পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা, তো দেখো এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট সাস্টের জন্য। এটা থেকে কিন্তু কোশ্চেন একটা পাবা ইনশাল্লাহ। কি বলছে? একটা রেখা দিবে, ওই রেখা থেকে তোমাকে বের করতে হবে এটা শেপ কিরকম, মানে যে জিওমেট্রিক্যাল কন্ডিশনটা কি, এটা কি সরল রেখা, এটা কি পরাবৃত্ত, নাকি এটা বৃত্ত, নাকি এটা অধিবৃত্ত, নাকি উপবৃত্ত, ঠিক আছে? এটা আসতে পারে। তো এই কনসেপ্টটা আমি তোমাদের জন্য একটু রেখে দিছি, একটু স্ক্রিনশট রাখতে পারো। ধরো এটা হচ্ছে জেনারেল ফরম্যাট, কি বলতো? যে কোনো ইকুয়েশনের জেনারেল ফরম্যাট, ওকে? আচ্ছা, এরপর তোমরা একটা কাজ করবা, এই যে ডেল্টা ইকুয়ালস টু এইভাবে এ এইচ জি বিএফ এফসি এইভাবে বের করে তোমরা হচ্ছে এইটার ডিটারমিনেন্ট বা নির্ণয়কটা বের করবা। বের করে যদি দেখো 0 হয়ে গেছে তাহলে এটা সরলরেখা, তাহলে আর এগুলো হবেই না, কিচ্ছু হবে না। যদি 0 হয়ে যায় তাহলে সরলরেখা, আর যদি দেখো যে 0 না হয় তখন হচ্ছে এই জিনিসগুলো আসবে। তখন কি হবে দেখো তো, এইচ স্কোয়ার ইকুয়ালস টু যদি এবি হয় তখন হচ্ছে পরাবৃত্ত, আবার এইচ স্কোয়ার যদি এবির থেকে ছোট হয় তখন হচ্ছে উপবৃত্ত। এখন কথা হচ্ছে এইচ কি? এইচ হচ্ছে ভাইয়া এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট, এক্স ওয়াই এর যে কোএফিসিয়েন্ট এইচ সেটা, ঠিক আছে? আবার কিন্তু সাথে একটা 2 আছে, ওইটা কিন্তু আলাদা, এই ফরম্যাটে এক্স্যাক্টলি নিবা। তারপর এবি কি? এ হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট, বি হচ্ছে ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট, এ হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, বি হচ্ছে কি বলতো ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট, ওকে? আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে এই যে এই কন্ডিশনগুলো তোমরা একটু দেখে নাও, এই কন্ডিশনে যেইটা স্যাটিসফাই করবে ওইটাই আনসার, ঠিক আছে? এখন কথা হচ্ছে তোমরা নির্ণায়ক বের করতে অনেক সময় পেন খাইতে পারো, সেইটা অনেক সময় দরকারও নাই মোটামুটি। এরপরও সাস্ট যেহেতু আসলে ওরা জোড়া সরল রেখাও দিতে পারে, ঠিক আছে? বলা যায় না। তো তোমার আসলে সব এইটা করাই সেফ আর কি, এইটা করাই সেফ, ঠিক আছে? সো ঠিক আছে, এটা আমি আনসার বের করলাম না, তোমরা একটু করে নিবা, ঠিক আছে? আচ্ছা, তো পরের কোশ্চেনে চলে যাচ্ছি। এখানে দেখো বলছে কি, যে এত এত একটা বৃত্ত এত বৃত্তকে অন্তস্থভাবে স্পর্শ করে, তাই না? আচ্ছা, তাহলে আমরা স্পর্শের কনসেপ্টগুলো একটু রিভিউ করে ফেলি। তাহলে দেখো এই যে এটা একটা বৃত্ত হইতে পারে, তাহলে আরেকটা বৃত্ত হইতে পারে যে কিনা এইভাবে টাচ করতে পারে, ঠিক আছে? পারফেক্ট লিখতে পারলাম না, এইভাবে টাচ করতে পারে, তাই না? তাহলে দেখো আবার এমন হইতে পারে যদি কথার কথা বই স্পর্শ করতো, তাহলে এই যে এরকম হইতো, তাই না? তাহলে দুই ধরনের স্পর্শ, একটা অন্তঃস্পর্শ, একটা বহিঃস্পর্শ। আবার এরকম হয় বৃত্ত ছেদ করে একে অপরকে কোলাপস করে, তাহলে কি দুইটা দুইটা বিন্দু পাবো আমি, কি বলতো? ওদের সলিউশন করলে দুইটা বিন্দু পাবো। আর ও দেখো এইভাবে যখন টাচ করে বহিঃস্পর্শ করে তখন দেখো এইটা যদি একটা সেন্টার হয় C1, এইটা যদি একটা সেন্টার হয় C2, তাহলে দেখো তো এইটা কিন্তু R1, আবার কিন্তু এইটা কিন্তু R2। তাহলে দেখো আমি বলতে পারি না এই যে সেন্টারের ডিস্টেন্স মানে C1 C2 এটা একটা ডিস্টেন্স ইকুয়ালস টু কি বলতো R1 প্লাস R2। আবার কিন্তু এখানে যেহেতু বলছে অন্তঃস্পর্শ, যেহেতু বলে দিছে অন্তঃস্পর্শ, তাহলে আমি কি করব? আমি কিন্তু দেখো এই ধরো পুরোটা R1, কথার কথা এই পুরোটা R1 আর এইটা R2, এটা কি বলতো R2। তাহলে কি হবে বলতো? আমি কি বলতে পারি না ওদের সেন্টারের যে ডিসটেন্স C1 C2, এই যে C1 থেকে C2 এইটা হবে R1 থেকে R2 বাদ দিলে, এই পার্টটা যদি বাদ দেই পুরোটা থেকে, তাহলে আমি ওদের সেন্টারের ডিসটেন্স পাবো, তাই না? তাহলে কি R1 মাইনাস R2, ঠিক আছে? R1 মাইনাস R2, এখানে R1 ধরো বড়, ওকে? আচ্ছা, তাহলে দেখো তো ওর সেন্টার কত? ওর সেন্টার কিন্তু তোমার -1, +1, তাই না? আর ওর সেন্টার কত? 0 0, ওর সেন্টার কত? 0 0। তাইলে আমি কি বলতে পারি না রুট ওভার তোমার বেশি কিছু না 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়ালস টু R1। R1টা দেখি কত, এটার রেডিয়াসটা বের করি, তাহলে R1 ইকুয়ালস টু কত হচ্ছে রুট ওভার হচ্ছে তোমার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 1, তার মানে কি বলতো 2 - 1 1, ওকে? আর এইটার রেডিয়াস তো আসলে আর, তাই না? তাহলে আমি R1 এর ভ্যালু বসাইলাম
কত বলো তো, R1 এর ভ্যালু বসাইলাম 1 মাইনাস R2 এর ভ্যালু বসাইলাম ধরো a, R2 এর ভ্যালু বসাইলাম a, তাহলে ওভারঅল কি হচ্ছে দেখো তো, এখানে হচ্ছে √2, তাহলে a ইকুয়ালস টু আসছে কিন্তু √2 প্লাস 1, √2 প্লাস 1, এই তো, হ্যাঁ এই তো আনসারটা কেন 1 প্লাস √2, একদম ইজি। তাহলে দেখো অন্তঃস্পর্শ করলে এটা, বহিঃস্পর্শ করলে এটা, এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার কিন্তু বুয়েটেও এটা থেকে কিন্তু কোশ্চেন আসছে, বুয়েট 24-25 মানে তোমাদের এই সেশনে কিন্তু এইটা থেকে একটা রিটার্ন আসছে। সো অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সাস্টেও প্রায়শই এসে থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো পরের কোশ্চেনে চলে যাই। এবার বলছে এই সমীকরণের বক্ররেখা দ্বয়ের ছেদবিন্দু। এখন তোমাদের মনে হইতে হবে এই বক্ররেখা আমি কিভাবে আঁকবো, আঁকার কোনো দরকার নাই, তুমি জাস্ট ইকুয়েশন সলভিং করবে, এটা একদম সিম্পল। তাও আমি রাখছি, দেখো 2 sin ইনভার্স, কারণ ওরা কিন্তু আবার এই টাইপের কোশ্চেন দেয়, মানে একটু বিদঘুটে সলিউশন টাইপের। বিদঘুটে বলতে একটু আননোন, একটু আনকমন দেখতে মনে হয়, হ্যাঁ, যে ওদের ছেদবিন্দু কয়টা, তারপর হচ্ছে কোন কোন বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে, এই টাইপের। তো এখানে দেখো y ইকুয়ালস টু 2 sin ইনভার্স x, এটা তো আমি জানি তাই না। তো এখান থেকে আমি যদি সলিউশন করতে চাই, ইনভার্স কি আমি রাখতে পারবো? রাখতে কিন্তু পারবো না। তাহলে আমি একটা কাজ করি, y/2 ইকুয়ালস টু sin ইনভার্স x রাখি, তাহলে x ইকুয়ালস টু আসতেছে sin y/2, এটা তো জানি তাই না, এটা একটা ইকুয়েশন। আর পরের যে ইকুয়েশনটা y ইকুয়ালস টু 2 cos ইনভার্স x, এইটাকে আমি বলতে পারি তোমার y/2 ইকুয়ালস টু cos ইনভার্স x, তাহলে আমি বলতে পারি x ইকুয়ালস টু cos y/2, তাই না। এই যে আরেকটা, তাহলে দেখো তো এই জিনিস আর এই জিনিসকে আমি সমান করে দিই, তাহলে কি বলতো, এখানে একটু অন্য কালার নিচ্ছি, তাহলে আমি কি বলি, sin y/2 ইকুয়ালস টু cos y/2। এখন দেখো তো সাইনের একটা সামথিং আর কজের একটা সামথিং কখন সমান হয়, যখন অবশ্যই 45 ডিগ্রিতে, মানে পাই বাই 4 এ, তাহলে y/2 ইকুয়ালস টু আমি বলতে পারি পাই/4, দ্যাট মিনস y ইকুয়ালস টু কি বলতো, পাই/2, y ইকুয়ালস টু কি বলতো, পাই/2। তাহলে দেখো তো y যদি পাই/2 হয়, আমি একটা ইকুয়েশনে বসাই দিই, যে কোনো একটা ইকুয়েশনের র্যান্ডম একটা ইকুয়েশনে বসাই, তাহলে কি y ইকুয়ালস টু 2 sin ইনভার্স x, তাহলে y এর ভ্যালু কত, পাই/2 ইকুয়ালস টু 2 sin ইনভার্স x, তার মানে এই 2টা কিন্তু এখানে চলে আসবে পাই/4, তার মানে sin ইনভার্স x। সো এটা বুঝতেই পারতেছি যে x ইকুয়ালস টু হবে বলতো sin পাই/4, sin পাই/4 কত, 1/√2, 1/√2, এই যে 1/√2 আর পাই/2, 1/√2 পাই/2। তো এটা মোটামুটি ইজি ছিল, মানে মোটামুটি পারা যাবে, বাট এরপরও একটু একটু এই অ্যাপ্রোচে করা, এই অ্যাপ্রোচে নিয়ে তারপর সলিউশন করা, এটা হয়তো বা অনেকেই পারবে না, ঠিক আছে। সো একটু দেখে রাখো, ওকে। তবে ফার্স্ট কিন্তু এই সলিউশন টাইপের কোশ্চেনগুলো বেশ দেয়, ছেদবিন্দু সলিউশন করা এগুলা, ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু এসে থাকে। আচ্ছা, আরেকটা ডিফারেন্ট ইউনিক একটা কোশ্চেনে যাই, দেখো লঘুমান গুরুমান কিন্তু আমরা সবাই বের করছি, ঠিক আছে, কিন্তু মডুলাস দিয়ে একটা ত্রিকোণমিতিক ফাংশনের ভিতরে মডুলাস দিয়ে এই টাইপের কিন্তু আমরা খুব একটা করি নাই, ঠিক আছে। তো একটু আনকমন, পরীক্ষার হলে হঠাৎ একটা দেখবা যে মানে একটু তোমার প্রথমে একটু ঘাবড়ায় যেতে পারো, আচ্ছা মডুলাস আছে এই টাইপের তো কখনো করি নাই নর্মালি। আচ্ছা দেখো, কিছুই না, একদম লজিক্যালি চিন্তা করি, এটা ম্যানুয়ালিও করা যায়, বাট আমি একটু লজিক্যালি চিন্তা করতে চাচ্ছি। দেখো এখানে রেঞ্জ দিয়ে দিছে 0 থেকে পাই, দেখো 0কে কিন্তু টাচ করে নাই, আবার পাইকেও কিন্তু টাচ করে নাই, তাই না, তার মানে 0-র কাছাকাছি থেকে পায়ের কাছাকাছি। তাহলে লঘুমান কি আর গুরুমান কি, লঘুমান মানে এই ফাংশনটা সর্বনিম্ন মান, আর গুরুমান হচ্ছে এই ফাংশনটা সর্বোচ্চ মান। আচ্ছা দেখো তো ফাংশনটা কি বলতো, ফাংশনটা কিন্তু সাইন থিটা, এটা কিন্তু একদম লজিক দিয়ে করব, আমি কোনো ম্যানুয়ালি করব না, লজিক দিয়ে করব। শাস্ত্রের অনেকগুলো ম্যাথ তোমরা লজিক দিয়ে করলে বেশি বেনিফিট পাবা, ঠিক আছে। যেমন দেখো সাইন থিটা, আচ্ছা এই সাইন থিটাকে আমি আসলে কত বসাইলে, আচ্ছা আমি একটু শুরু করি না, আমি ওদের এই রেঞ্জ থেকেই শুরু করি, ধরো 0.0001 দিয়ে শুরু করি না। তাহলে দেখো তুমি ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে তুমি হচ্ছে রেডিয়ান মোডে নাও, সাইন 0.00 বসাও, ধরো সাইনের ভিতর কি বসাইলা 0.001, কথার কথা, মাইনাস কজ, অবশ্যই মডুলাস দিবা, ক্যালকুলেটরে কিন্তু মডুলাস দেওয়া যায়, 0.001 বসাও, ঠিক আছে। আমি একদম লাস্টে থেকে শুরু করলাম, তাই না। তাহলে তোমরা ক্যালকুলেটরের জিনিসটা একটু পুট করো, তাহলে দেখো কত আসে। তাহলে দেখো অবশ্যই রেডিয়ান মোডে নিতে হবে, সাইন 0.001 মাইনাস একটা মডুলাস দাও, অ্যাপস যে ওইটা দাও, তারপর কজ 0.001, তাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এটার ভ্যালু কিন্তু আসছে -1, এটার ভ্যালু কত আসছে বলো তো, -1। আচ্ছা ঠিক আছে, -1 আমি রাখলাম, ওকে ফাইন। এরপরে আমি একটু ধরো কথার কথা, ধরো 0 থেকে শুরু হয় তো 0, তারপর হচ্ছে কি পাই/6, পাই/3, তারপর পাই/2,
হ্যাঁ, তারপর হচ্ছে কি পাইয়ের কাছাকাছি আমি যাব। ঠিক আছে, তো আমি এক কাজ করি, আমি জাস্ট মাঝখানে একটা ভ্যালু টেস্ট করি। তাহলে π/2, তাহলে দেখো আমি যদি সাইন π/2 বসাই, সাইন π/2 মাইনাস কস π/2, দেখো তো এই যে সাইন π/2 এটা কিন্তু 1 হয়েছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু মাইনাস এই যে কজের ভিতর যখন π/2 বসাবা তখন কিন্তু আবার এটা 0 হয়ে যাবে। cos 90 কত 0, তার মানে ওভারঅল আনসার আসতেছে 1। আনসার আসতেছে কত বলো তো 1। ওকে, আচ্ছা, তাহলে 1ও আমি রাখলাম। ঠিক আছে, এবার আমি লাস্টের দিকে একটু যাই, যে পায়ের কাছাকাছি একটু দেখি কত হয়। পাই ধরো তোমার কথার কথা আহ, কত মানে 180, তো তুমি একটু ডিগ্রি মোডে নিয়ে 179 পয়েন্ট ধরো যে 99 বসাও না, সমস্যা নেই, তাই না? কারণ একদম টাচ কিন্তু করবে না, ঠিক আছে, টাচ করলে কিন্তু ঝামেলা, আমার কন্ডিশনেই দেওয়া আছে টাচ করবে না। তাহলে তুমি এক কাজ করো, তুমি এখানে হচ্ছে রেডিয়ার মোডেও রাখতে পারো, বাট রেডিয়ার মোডে রাখতে হলে পায়ের ভ্যালুর একটু কম দিতে হবে, তো ওইটা একটু বেইন আমরা ডিগ্রি দিয়ে রাখি। তাহলে দেখো সাইন কত আসতেছে, ধরো 179.999 রাখলাম, মাইনাস মডুলাস দিব, মডুলাস দেওয়ার পরে কস 179.99। ঠিক আছে, এবার দেখো তো কত আসে, এইবারও কিন্তু কত আসে বলতো -1, এইবারও কত আসে বলতো -1। তার মানে জিনিসটা দেখছো, এই জিনিসটা -1 থেকে ঘুরে ঘুরে 1-এ গেছে, আবার সেই -1-এর দিকে আসতেছে। ঠিক আছে, -1-এর দিকে ঘুরে ঘুরে 1-এ যাচ্ছে, আবার কিন্তু -1-এর দিকে আসতেছে। ওকে, তাহলে আমি বুঝতে পারতেছি যে -1-এর কম ভ্যালু আসলে আমার পাওয়া সম্ভব না। এবার একটু আমি তো এটা ক্যালকুলেশন করে দেখাইলাম, এবার তোমরা একটু লজিক্যালি চিন্তা করো, এই জিনিসটার ভ্যালুকে -1 পাওয়া সম্ভব? আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো -1-এর ছোট কি পাবা, তুমি দেখো সামথিং মানে সাইন থেটা আছে, এখানে আছে সাইন থেটা মাইনাস মডুলাসের ভিতর আছে কস থেটা। এবার মডুলাসের ভিতর যেই নেগেটিভ ভ্যালুই করো না কেন, এটা তো আর আলটিমেটলি পজিটিভ হয়ে যাচ্ছে, তাই না? আবার কজের ভ্যালু কি কখনো 1-এর থেকে বড় হবে? কখনোই কিন্তু 1-এর থেকে বড় হবে না, তাই না? তাহলে এইখানে ভ্যালু ম্যাক্সিমামই পসিবল 1, লঘু হওয়ার জন্য আমার এই ভ্যালুটা যত বড় হয় তত বেটার না, যত বড় হয় তত বেটার, কারণ সামনে মাইনাস আছে। তাহলে -1। আচ্ছা, আবার দেখো কজের ভ্যালু যখন 1 হবে তখন কিন্তু আবার সাইনের ভ্যালু 0, কজের ভ্যালু যখন 1 সাইনের ভ্যালু কিন্তু 0। তো এটা একদম সিম্পল লজিক দিয়ে বোঝা যায় যে এইটার ভ্যালু -1-এর নিচে নামবেই না। এই যে -2 এটা জীবনও নামবে না, জীবনও নামবে না। ঠিক আছে, আবার একই সাথে আমি যদি চিন্তা করি, আমি কিন্তু এবার লজিক দিয়ে সলভ করতেছি, তোমরা মূলত এই ওয়েতেই প্রথমেই আগাবা, এত ম্যানুয়ালি করার দরকার নাই, ওইটা আমি জাস্ট দেখাইলাম। ঠিক আছে, ভ্যালু পুট করে জাস্ট দেখাইলাম তোমাদেরকে। এবার দেখো সাইন থিটা মাইনাস, আবার একটু বসি, এবার একটু হাইয়েস্ট চিন্তা করি। তাহলে সর্বোচ্চ হওয়ার জন্য আমার এই ভ্যালুটাকে হাইয়েস্ট হইতে হবে, সর্বোচ্চ হওয়ার জন্য আমাকে কি করতে হবে বলতো, এই ভ্যালুটা সর্বোচ্চ হইতে হবে। তাহলে দেখো সাইনের ভ্যালু সর্বোচ্চ আবার কত হইতে পারে, 1 হইতে পারে। এখন সাইনের ভ্যালু আবার যখন 1 হয়ে যায় তখন কিন্তু একটা প্রবলেম, তখন কিন্তু আবার কজের ভ্যালু কি হয়ে যায় বলতো, কজের ভ্যালু কিন্তু আবার কি হয়ে যায় বলতো, কজের ভ্যালু কিন্তু 0 হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো হাইয়েস্ট ভ্যালু 1 আর লোয়েস্ট ভ্যালু কি -1। ঠিক আছে, একদম সিম্পলি বুঝে যায়। ওকে, আচ্ছা, ঠিক আছে, তারপরে কোশ্চেনটাই চলে যাই। দেখো, আচ্ছা, তাহলে এটা একটা জটিল সংখ্যা, 8-এর অবাস্তব ঘনমূল কোন সমীকরণকে সিদ্ধ করবে? আচ্ছা দেখো, প্রথম কথা হচ্ছে একটু ইউনিক কেন কোশ্চেনটা, 8-এর আবার অবাস্তব ঘনমূল কেমন আবার? ঠিক আছে, 8-এর অবাস্তব ঘনমূল বলতে আসলে কি বুঝাইছে, দেখো 8কে যদি তুমি ঘনমূল করো, এটা আসলে কি লেখা যায়, টু, যেহেতু অবাস্তব আমি একটা ওমেগা আনি, 2 ওমেগা কিউব লেখা যায়, আবার কি লেখা যায় 2 ওমেগা স্কোয়ার। কিরকম দেখো, 2 ওমেগা কিউব মানে কি 8 ইন্টু ওমেগা কিউব, আবার এটাকে লেখা যায় 8 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 6। এন্ড ওমেগা কিউব তো আমি জানি 1, আবার ওমেগা টু দি পাওয়ার 6ও আমি জানি কি 1। তাহলে দেখো তো এইটাও একটা ঘনমূল, এইটাও একটা ঘনমূল, সরি এই যে এইটাও একটা ঘনমূল, এইটাও একটা ঘনমূল, তাই না বলো? তাহলে 8-এর অবাস্তব ঘনমূল কোন সমীকরণকে সিদ্ধ করে? তার মানে কি হবে বলতো, এমন একটা মূল আসবে, এমন একটা মূল আসবে, এই যে এই মূলটা আর এই মূলটা, এই দুইটা মূল কোন সমীকরণকে সিদ্ধ করে? এরপর কিছু না, ডিরেক্ট ক্যালকুলেটর চিন্তা করো, ডিরেক্ট তুমি ক্যালকুলেটরে যাও, ক্যালকুলেটরে তুমি অপশন টেস্ট করো, শেষ। ক্যালকুলেটরে বসায় তুমি অপশন টেস্ট করো, ধরো যে কথার কথা আমি সি নাম্বারটা টেস্ট করতেছি, সি নাম্বারটা আনসার আমি দেখায় রাখছি, সো আমি সি নাম্বারটা টেস্ট করতেছি 1 2 4, তাই না? এই যে দেখো আনসার কি আসছে, আনসার কি আসছে বলো তো, -1 প্লাস √3i, আরেকটা আসছে -1 মাইনাস √3i। ঠিক আছে, এবার দেখো তো নিচে একটা 2 দাও, এইখানে একটা 2 দাও, তাইলে তো শেষ 2 ওমেগা। আবার নিচে একটা 2 দাও, উপরে একটা 2 দাও, তাহলে কি 2 ওমেগা স্কোয়ার, একদম ইজি, কারণ ওমেগার ভ্যালু তো আমি জানি কত, ওমেগার ভ্যালু কত জানি -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2। তাহলে যেহেতু এখানে 2 ছিল না, আমি একটা বানিয়ে নিলাম, তাহলে কি 2 ওমেগা স্কোয়ার, এটা অবশ্যই একটা মূল হবে। ঠিক আছে, কোশ্চেনটা একটু ডিফারেন্ট ছিল এই জন্য নিছি, কারণ কি 8-এর অবাস্তব ঘনমূল, এটা নাও মাথায় আসতে পারে। ঠিক আছে, আচ্ছা,
তাহলে পরের কোশ্চেনে চলে যাই। এটা মোটামুটি একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন, সহজের মধ্যে পড়বে, এটা জাস্ট আমি রাখছি একটু প্র্যাকটিস করানোর জন্য তোমাদেরকে। এই কোশ্চেনটা ডিউ থেকে ধরে সব জায়গায় কিন্তু ইম্পর্টেন্ট ছিল, তো একটু জাস্ট প্র্যাকটিস করে যাও, আরেকবার ফাইনাল একটা রিভিউ করে যাও। কোনো একটা বক্ররেখা, ঠিক আছে, কোনো একটা বক্ররেখা, আরেকটা জিনিস, নর্মালি বক্ররেখাগুলোতে কিন্তু ওয়াই স্কোয়ার থাকে না, বাট এখানে কিন্তু ওয়াই স্কোয়ার দিয়ে দিচ্ছে, সো এইটাও কিন্তু খেয়াল করার বিষয়। জাস্ট কোশ্চেন করতেছে মানে যত সহজ কোশ্চেনই হোক, এখানে ছোটোখাটো হইলেও একটু কি থাকে বলতো, ট্রিক, মানে ট্রিক্স থাকে, লুপ হোল থাকে, যে ভুল করার ফলাফলের চান্স বেশি থাকে, ঠিক আছে। সো একটু সাবধানে, ওকে। সো দেখো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 4, এই যে রেখা, এই রেখাকে প্রথম কথা হচ্ছে স্পর্শক বলো যাই বলো, আমাকে তো একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 2y dy বাই dx ইকুয়ালস টু 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 0। তাহলে এখান থেকে dy বাই dx এর ভ্যালু বের করবা, এখান থেকে dy বাই dx এর ভ্যালু বের করলে 3x স্কোয়ার মাইনাস 4x ডিভাইডেড বাই কত, 2y, তাই না? আবার দেখো বিন্দু দিয়ে দিছে 2,2, তাহলে 2,2 বসাবা, তাহলে কি তুমি ঢাল পায়ে যাবা। এই ঢালটা কার বলো তো, এই ঢালটা কিন্তু অবশ্যই স্পর্শকের। এই ঢালটা কার, এই ঢালটা কিন্তু স্পর্শকের। ডিফারেন্সিয়েশনের রুলস অনুসারে তুমি জানো যে কোনো একটা কার্ভকে যদি তুমি এই পয়েন্টে ডিফারেন্সিয়েশন করো, তাহলে ওই যে বিন্দুটা বসাইলে তুমি স্পর্শকের ঢাল পাবা। কি পাবা? স্পর্শকের ঢাল। তাহলে যদি স্পর্শকের ঢাল এইটা হয়, তাহলে এইটার চাইছে কি স্পর্শকের উপর লম্ব, তাহলে স্পর্শকের উপর লম্ব আমি একটু অন্য কালার নিচ্ছি। স্পর্শকের উপর লম্ব কি বলতো, এই যে এইটা স্পর্শকের উপর লম্ব কিন্তু এইটা। তাহলে এই ঢাল আমি কিভাবে বের করবো, ওই যে দুইটা লাইনের ঢাল কেমনে বের করে বলতো, দুইটা লাইন যখন পারপেন্ডিকুলার থাকে তো তারা এই কন্ডিশন মেনটেন করে ওদের ঢালটা হয়। তাহলে কিন্তু আমি m2 পাই যাচ্ছি, m2 পাই যাচ্ছি। আবার একটা আমার কাছে বিন্দু আছে, xy বিন্দু আছে, শেষ। তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো, y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1, শেষ ইকুয়েশন পাওয়া যাবে। আমি আনসার আর করলাম না, আনসার কিন্তু বের করে দেখবা ডি এর সাথে ম্যাচ করে কিনা, ঠিক আছে? আনসার দেখবা ডি এর সাথে ম্যাচ করে কিনা, ওকে। আচ্ছা ঠিক আছে, একদম সিম্পল একটা ম্যাথ ছিল, বাট একটু খেয়াল রাখবা, ওকে। আচ্ছা, তো এরপরে ম্যাথে চলে যাই। দেখো এখানে কি বলছে যে y ইকুয়ালস টু সাইন 2x, ঠিক আছে, সাইন 2x, এইটা 99তম অন্তরক সহগ কত, 99 বার ডিফারেন্সিয়েশন করতে বলছে। তো দেখো আমি কিছুই করব না, আমি জাস্ট একবার করব, দেখি y1 কত বলো তো, সাইন 2x, তো তাহলে কি হবে বলো তো, cos মানে 2 cos 2x না বলো, 2 cos 2x, তাহলে y2 করলে কত হয় বলো তো, মাইনাস 2 স্কোয়ার সাইন 2x, সাইন 2x, তাহলে y3 করলে কত হয় বলো তো, মাইনাস, তো মাইনাসই থাকবে, মাইনাস 2 কিউব cos 2x, cos 2x, তারপর y4 কত, এইভাবে কি আমি 99 বার করবো না, একটু দেখো এই, তাহলে কি হয় বলো তো, 2 টু দি পাওয়ার 4 তোমার প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সাইন 2x, তাই না? এই যে আমি এইটাই চাচ্ছিলাম যে একটা রিপিট ভ্যালু, একটা রিপিট ভ্যালু, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তো, প্রথম জোড়ায় মানে এক নাম্বার ওয়ানে কত আসছে, নাম্বার ওয়ানে আসছে 2 cos 2x, ঠিক আছে। নাম্বার 2তে আসছে 2 স্কোয়ার, মানে 2তে যেই এখানে নাম্বার, যত নাম্বার তত পাওয়ার, মানে 2 এর উপর তত পাওয়ার, প্লাস মাইনাস পরে আসতেছে, আগে একটা একটা ক্লিয়ার করি। নাম্বার যত পাওয়ার তত, নাম্বার যত পাওয়ার তত, নাম্বার যত পাওয়ার তত। আচ্ছা, তার মানে আমি এটা শিওর 2 টু দি পাওয়ার 99 সব জায়গায় আছে, এটা দরকারও নাই। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখি 1 প্লাস 2 মাইনাস 3 মাইনাস 4 কিন্তু আবার প্লাস, তার মানে দেখো বিজোড়গুলাতে এই যে সরি তোমার একে একে কি বলতো, তোমার প্রথম এক নম্বরে কিন্তু প্লাস, 2 কিন্তু মাইনাস, আবার দেখো 3 কিন্তু মাইনাস, তার মানে 99কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো কত হয়, সিদ্ধ করবে, তাই না? তাহলে 1 2 3 1 2 3 1 2 3, এইভাবে তুমি যদি যাও 99-এ কিন্তু 3 নাম্বারটা পড়বে, 99-এ কিন্তু 3 নাম্বারটা পড়বে, ঠিক আছে। 99-এ কিন্তু সেই 3 নাম্বারটা পড়বে, তার মানে একটা মাইনাস হবে। 99 কি হবে বলতো, একটা মাইনাস হবে, ঠিক আছে। মাইনাস ক্লিয়ার হইলাম। আবার দেখো 1 cos 2 সাইন 3 কি বলতো cos, তার মানে 99 যেহেতু তুমি 1 2 3 নাম্বার, 3 নাম্বারের সব কন্ডিশন সে মেনটেন করে চলবে, তাই না? তাহলে যেহেতু তুমি 3-এ গেছো, 3 নাম্বারে কিন্তু তুমি কি পায়ে যাবা বলো তো, cos পায়ে যাবা, তাই না? এটা শুধু 3 নাম্বারে পাবা না, cos তুমি মোটামুটি 1-এর পর 2-এ পাবা, 2-এর পর সরি 1-এ পাবা, মানে যত বিজোড় টার্মগুলো আছে 1-এ 3-এ 5-এ গেলে আবার তুমি cos পায়ে যাবা, তাই না? সো 99-এ আমি মাইনাস প্রমাণ করলাম, মাইনাস আসবে, এটা তো থাকবেই, আর পাশাপাশি কি থাকবে বলো তো, cos 2x থাকবে, ঠিক আছে। সো আনসার কি বলতো, আনসার কি বলতো, সি নাম্বার, ওকে। আচ্ছা এরপরে দেখি আরেকটা জিনিস, আরেকটা একটা মানে বাস্তব সংখ্যা থেকে আসছে, এটা কিন্তু বাস্তব সংখ্যা থেকে আমি বলতেছি আসবেই, আর এক্সট্রা সিলেবাস থেকে যদি কোশ্চেন আসে ফাংশন আর বাস্তব সংখ্যা কিন্তু আসবেই।
তো দেখো এমন একটা জিনিস যে এক্স মাইনাস ওয়ান, এই জিনিসটা কার থেকে বড় বলো তো? টু থেকে বড়। এই জিনিসটা কার থেকে বড়? টু থেকে বড়। তো যেটার উপর আবার মডুলাস আছে। তো মডুলাস মানে কি জানো? একটু মনে রাখো, মডুলাসের ভিতর কোনো কিছু থাকা মানে এটাকে যদি আমি সিদ্ধ করতে চাই, তার মানে মডুলাসের যেই প্লাসের ভ্যালুটা একটা কি প্লাস থাকতে পারে, একটা মাইনাস থাকতে পারে। তাহলে যে প্লাসের ভ্যালুটা, এই প্লাস নিয়ে যদি আমি ক্যালকুলেশন করি এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন টু, তাহলে কি হবে বলতো? এক্স গ্রেটার দেন থ্রি। আবার আমাকে আরেকবার মাইনাস নিয়েও ক্যালকুলেশন করতে হবে। তাহলে ওভারঅল মাইনাস এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন টু। মাইনাসের যে ভ্যালুটা, এই ভ্যালুটাও টু এর থেকে বড় হইতে হবে। এক্স এর এমন এমন ভ্যালু বসাইতে হবে যাতে মাইনাসের ভ্যালুটাও তোমার কি হয় বলতো? টু এর থেকে বড় হয়, তাই না? আচ্ছা, তার মানে আমি কি বলতো, এখানে মাইনাস এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন টু। তার মানে আমি একটা কাজ করি, মাইনাস এক্স তোমার ওয়ান, তার মানে এক্স লেস দেন, যেহেতু আমি মাইনাস দিয়ে গুণ করব, আমি কি করতে পারি বলতো? লেস দেন মাইনাস ওয়ান, এক্স লেস দেন মাইনাস ওয়ান। তাহলে আমি এই দুইটা জিনিস পাইলাম। তাহলে বলতো এক্স থ্রি এর থেকে বড় হবে। তাহলে এক্স থ্রি এর থেকে বড় হবে, এক্স থ্রির থেকে বড় মানে কি? ইনফিনিটি পর্যন্ত যাবে, একদম ইনফিনিটি লেভেল পর্যন্ত যাবে। তারপর কি দেখো তো? এক্স মাইনাস ওয়ানের থেকে ছোট হবে। এক্স মাইনাস ওয়ানের থেকে ছোট হবে, এবং ছোট কই পর্যন্ত? একদম ইনফিনিটি পর্যন্ত। তাহলে দেখো তো এক্স মাইনাস ওয়ানের থেকে ছোট এবং ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? আবার দেখো এখানে কিন্তু কোনো ইকুয়াল নাই, কোনো কিন্তু ইকুয়াল নাই। তার মানে কি? ফার্স্ট ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট মানে ওকে টাচ করবে না, বাট ওর এক্সাক্ট আগে পর্যন্ত হবে। তাহলে মাইনাস ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত চলবে, আর এদিকে থ্রি থেকে ইনফিনিটি পর্যন্ত চলবে, ঠিক আছে? এদিকে থ্রি থেকে ইনফিনিটি পর্যন্ত চলবে, আর দুইটাকে কম্বাইন করার জন্য ইউ। ওকে, আই হোপ ক্লিয়ার। সমাধান অসমতা তোমরা একটু দেখবা, কেন? কারণ অসমতা থেকে কিন্তু কোশ্চেন আসবে। আর কি টাইপের কোশ্চেন আসবে? এই ধরনের কোশ্চেনই আসবে, ফাংশনের মতো, ঠিক আছে? মানে সমাধান সেট আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে দেখি যে আসলে এখানে কি অবস্থা। এখানে বলছে দেখো এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এত, মানে এই যে ফাংশন অফ এক্স এবং নিচের কোন বক্ররেখার স্পর্শকের ঢাল সমান। তো স্পর্শকের ঢাল মানে কি? বক্ররেখার একবার ডিফারেন্সিয়েশন করব অথবা ফাংশনকে একবার ডিফারেন্সিয়েশন করব। তো দুইটাকে ডিফারেন্সিয়েশন করলেই তো আমি স্পর্শকের ঢাল পাবো, তাই না? তাহলে ফাংশন অফ এক্স কে আমি যদি একবার ডিফারেন্সিয়েশন করি, দেখো ফাংশন অফ এক্স কি? টু এক্স প্লাস ওয়ান। তো এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি, এফ ডট ড্যাশ এক্স কত হয় বলো তো? ওয়ান বাই টু, টু এক্স প্লাস ওয়ান। এটাই তো। আবার কি ইনটু একটা কি থাকবে? টু থাকবে, কারণ কি আরেকবার করে ফেলতে হবে। তবে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে, তাহলে এক্স জিরো বসাই দিই না, এক্স জিরো বসাইলে কত হয় বলো তো? টু। তাহলে বলো তো স্পর্শকের ঢাল কত? এই যে মানে ফাংশনের স্পর্শকের ঢাল কিন্তু টু। আচ্ছা, এইবার তুমি এখানে ডিফারেন্সিয়েশন করবা, ধরো আনসার ডি আমি মার্ক করে রাখছি। এইটাকে ডিফারেন্সিয়েশন করে দেখবা, এইটাকে ডিওয়াই বাই ডিএক্স করে দেখবা যে এই ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলো, আবার এক্স এর ভ্যালু জিরো পুট করবা, এক্স এর ভ্যালু জিরো পুট করে দেখবা কি এটা কত আসে বলো তো? টুই আসে। টু আসলে কিন্তু এইটাই আনসার। ওকে, এবার প্রত্যেকটা অপশন টেস্ট করে দেখবা। ওকে, আচ্ছা, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখি ফাংশন অফ এক্স, মানে এত ফাংশনের গুরুমান কত? তো গুরুমান মানে এই ফাংশনের ভ্যালু সর্বোচ্চ হবে, ঠিক আছে? এই ফাংশনের ভ্যালু কত হবে? সর্বোচ্চ। তো এইটা না ম্যানুয়ালি করা যায়। ম্যানুয়ালি কেমনে করব? একবার ডিফারেন্সিয়েশন করব, জিরো বসাবো, আবার ডিফারেন্সিয়েশন করে চেক করবো যেটা গুরুমানের জন্য কিনা। এত কাহিনী আসলে দরকার নেই। এখানে সিম্পলি বলা যায়, সামনে যেহেতু মাইনাস আছে, সামনে যেহেতু মাইনাস আছে, এখানে যদি হাজার একদম দুনিয়াটা অবশ্যই, তাহলে কি এটা নেগেটিভ হবে। তার মানে এটা কি লঘুমানের দিকে যাবে। এটা কি কি যাবে বলতো? লঘুমানের দিকে যাবে। তার মানে তোমার টার্গেট হওয়া উচিত, যেহেতু সামনে মাইনাস আছে, এই ভিতরের জিনিসটাকে অলওয়েজ যত কম রাখা যায়, ভিতরের জিনিসটাকে যত কম রাখা যায়। অবশ্যই তুমি যেহেতু টু দি পাওয়ার ফোর আছে, তুমি মাইনাস রাখতে পারবে না। মাইনাস রাখলে বেস্ট হইতো। মাইনাস রাখলে কি হইতো? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত। কিন্তু ভিতরেরটাকে আসলে তুমি মাইনাস রাখতে পারবা না, কখনোই রাখতে পারবা না। কিন্তু তুমি কি রাখতে পারো? তুমি একটা জিরো বানাইতে পারো। জিরোই তো মিনিমাম পসিবল, এর নিচে তো আর যাবে না, তাই না? তো জিরো বানানোর জন্য এক্স এর ভ্যালু কত দিতে হবে? 5 বসালে কিন্তু জিরো হয়ে যাচ্ছে, 5 বসালে কিন্তু জিরো হয়ে যাচ্ছে। তার মানে কি? মাইনাস জিরো মানে জিরো। এইটাই এটার গুরুমান, মানে ফাংশনটা কাইন্ড অফ এরকম এরকম, মানে জিরোতেই ওর হাইস্ট, এর উপরে সে আসলে এক্সিস্টই করে না, ঠিক আছে? সো আনসার কিন্তু জিরো। ওকে, আচ্ছা, ওকে, এবার দেখি কোন শর্ত সাপেক্ষে এত বিন্দুটি এত বৃত্তের ভেতর অবস্থিত। এটাও কিন্তু সাস্টে কয়েকবার এসে থাকছে, ঠিক আছে? কয়েকবার এসে থাকে। যেমন দেখো, কোনো একটা বিন্দু একটা মানে বৃত্তের মধ্যে কিনা ভেতর কিনা, এটা বলার জন্য কি করবা জানো? এই বিন্দুটা 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 তুমি বিন্দুটি কি বসাবা? বৃত্তে বসাই দিবা। বিন্দুটা কি বলতো? বৃত্তে বসাবা। বিন্দুটা বৃত্তে বসায় দেখো, যদি কথার কথা সি এক্স ওয়াই যদি দেখো জিরোর থেকে বড়, তখন কি বিন্দুটা বাইরে অবস্থিত।
আবার তুমি এক্স ওয়াই বসায় যদি দেখো যে 0 থেকে ছোট, তখন কিন্তু ভেতরে অবস্থিত, ঠিক আছে, তখন কিন্তু ভেতরে অবস্থিত। তাহলে তুমি কিছুই না, তুমি এই যে এখানে 1 2 বসাবো, এখানে 1 বসাবো, এখানে 2 বসাবো, 1 2 বসাইলে প্লাস সি আকারে থাকবে। এইটা কি হবে বলো তো, ভেতরে যেহেতু সি এর থেকে মানে 0 থেকে ছোট, এরপরে কিন্তু তুমি এখানে একটা কন্ডিশন পেয়ে যাবা। কি বলো তো, এখান থেকে কিন্তু তুমি একটা কন্ডিশন পেয়ে যাবা। আচ্ছা, তাহলে আমি নেক্সট টপিকে যাচ্ছি, নেক্সট ম্যাথে যাচ্ছি। দেখো এখানে কি বলছে, পোলার স্থানাঙ্ক এত দ্বারা কি নির্দেশ করে। এই টাইপের ম্যাথ কিন্তু আসতেই পারে, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা, খুবই ইম্পর্টেন্ট। ওরা পোলার স্থানাঙ্ক নিয়ে খুব বেশি কোশ্চেন করে। সো পোলার স্থানাঙ্কটা দেখে যাবা, ঠিক আছে। পোলার স্থানাঙ্ক থেকে ইকুয়েশন বের করা, এই জিনিসগুলো একটু দেখে যাবা, ঠিক আছে। আচ্ছা, তো দেখো থিটা ইকুয়ালস টু পাই বাই 4 দ্বারা কি নির্দেশ করে। তো থিটা ইকুয়াল টু পাই বাই 4 আমি তো জানি ভাইয়া যে এক্স ইকুয়ালস টু আর কস থিটা, এটা তো জানি না। আবার কি জানি, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, এই দুইটা তো আমি জানি, পোলার আর কার্টেসিয়ার যে সম্পর্ক, তাই না। তাহলে এক কাজ করি, এক্স ইকুয়ালস টু আর কস থিটা, তাহলে cos থিটা তো পাই বাই 4, পাই বাই 4 মানে কি 1 বাই রুট 2। তাহলে আমি এক কাজ করি 1 বাই রুট 2 বসাই দিই, y এর জায়গায় আমি কি করি আর sin থিটার জায়গায় 1 বাই রুট 2 বসাই দিই, তাই না। তাহলে r এর ভ্যালু কত আসতেছে, এখান থেকে r এর ভ্যালু বলতে পারি x রুট 2, আর এখান থেকে r এর ভ্যালু বলতে পারি y রুট 2। তাহলে এইটা ম্যাচ করাই দিব, শেষ কাহিনী শেষ। আমার দরকার xy, তাই না, আমার দরকার কিন্তু xy। তাহলে x রুট 2 ইকুয়ালস টু y রুট 2, আলটিমেটলি রুট 2 কাটা x মাইনাস y ইকুয়ালস টু কিন্তু 0। এটা আসলে একটা সরলরেখার সমীকরণ, এটা আসলে কি বলতো একটা সরলরেখার সমীকরণ। আলটিমেটলি আর কে রিপ্লেস করব, ঠিক আছে, আর কে রিপ্লেস করে আমি ওদের মধ্যে লজিক দাঁড় করাবো। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এরপরে দেখি পরের কোশ্চেনটা বলছে কি, একটি বৃত্তের কেন্দ্র হতে y অক্ষের লম্ব দূরত্ব। তাহলে ধরো এই যে কথার কথা, একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হতে y অক্ষের লম্ব দূরত্ব, কথার কথা আমি আঁকলাম, এটা y অক্ষ, ঠিক আছে। এই তো ধরো এইটা y অক্ষ, আমি আমি আমার সুবিধা মতো আঁকলাম, ঠিক আছে। তাহলে একটি বৃত্তের কেন্দ্র হতে y অক্ষের লম্ব দূরত্ব 8 একক, কিন্তু বৃত্তটি আবার y অক্ষকে এত এত বিন্দুতে ছেদ করে, তাহলে কিন্তু একটু প্রবলেম আছে, ঠিক আছে। দেখো তাহলে কিন্তু আমাকে একটু বুঝেই আঁকতে হবে, ঠিক আছে। একটু যদি আমি একটু মানে রিয়েলটা আঁকি তাহলে আমার জন্য বেটার। তাহলে 0,-2, 0,-2 বলতে কি কোনটা বলতো, এই যে 0,-2, তার মানে এটা 0, তোমার এইটা হচ্ছে -2, ঠিক আছে। যেহেতু 0 তার মানে এক্স মানে এটা ওয়াই অক্ষকেই কাটছে, ঠিক আছে। আর এটা কি 0,6, তাই না। তাহলে বৃত্তটা কাইন্ড অফ এইরকম হবে, এইরকম হবে, এইরকম। ওকে, তাহলে এইটা হচ্ছে কেন্দ্র। তাহলে দেখো কেন্দ্র থেকে ওয়াই অক্ষ, এই যে কেন্দ্র থেকে ওয়াই অক্ষ পর্যন্ত লম্ব দূরত্ব কত দেওয়া আছে বলো তো, 8 দেওয়া। আবার দেখো এটা যেহেতু সেন্টার, হ্যাঁ এটা যেহেতু সেন্টার, এই বিন্দুর তো আমার জানা আছে এটা কত বলো তো 0,6, আর এই বিন্দুটা কিন্তু 0,-2, তাই না। তাহলে দেখো আমি যদি এইটাকে ছেদ করি আর এইটাকে এইরকম ছেদ করি, তাহলে কি আসতেছে দেখো, আমি কিন্তু আমার কাছে কিন্তু এই পুরা জিনিসটার দৈর্ঘ্য আমি জানতে পারি কিরকম, রুট ওভার কিছুই না, 0 - 0² এটা বাদ দাও, 6 মাইনাস প্লাস 2, মাইনাস মাইনাসে প্লাস 2, তার মানে কি 8 স্কোয়ার। তার মানে দেখো পুরাটা কিন্তু 8, অন্য কালার নেই, দেখো পুরাটা কিন্তু 8, পুরাটা যদি 8 হয় তাহলে এইটুকু কত 4, এইটুকু 4। তাহলে দেখো আমি রেডিয়াস পাই যাচ্ছি না, এটা যদি 4 হয় এটা যদি 8 হয়, রেডিয়াস কত, পিথাগোরাস মেরে দিব, শেষ। রুট ওভার 8² প্লাস 4², দ্যাট মিনস রুট ওভার 64 প্লাস 16, ঠিক আছে, 64 প্লাস 16 রুট 80, শেষ। তাহলে কি চাইছে বলো তো, তার ব্যাসার্ধ কত একক, শেষ। ব্যাসার্ধ রুট 80 হবে। তো রুট 80 কত বলো তো, রুট 80 আসছে কত, 4√5, 4√5, এই যে অ্যান্সার আমি মার্ক করে রাখছি 4√5, ঠিক আছে, একদম ইজি, ঠিক আছে। জাস্ট একটু কনসেপ্ট দিয়ে ধরে ধরে আগাবা, আর কিছুই লাগবে না। ওকে, তাহলে দেখো এবার কি বলছে। আচ্ছা দেখো সাস্টে কিন্তু এই যে এই টাইপের পরিবৃত্ত, পরিবেশার্ধ, তারপর হচ্ছে ভরকেন্দ্র, এই টাইপের জিনিসগুলো কিন্তু অনেক সময় আসে। তুমি একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখো, যে মোটামুটি কয়েকটা ইয়ার পর পরে এই টাইপের একটা কোশ্চেন দিয়ে দেয়। এই টাইপের কোশ্চেন কিন্তু আবার একটু কনসেপচুয়াল, এবং সবাই কিন্তু এটা পারেও না। পরিবৃত্ত, লম্ব কেন্দ্র, হ্যাঁ এগুলো দেখলে কিন্তু অনেকের পেইন লাগে, ঠিক আছে। তো তোমরা দেখো এই জিনিসগুলো একটু দেখে যেতে পারো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অন্তত একটু দেখে যেতে পারো। তো আমি এটা সুন্দর করে দেখাচ্ছি যে এটা আসলে কিরকম। এটাতে কি বলছে দেখো, বলছে একটি সমবাহু ত্রিভুজের, তাহলে দেখো আমি চোখ বন্ধ করে একটা সমবাহু ত্রিভুজ আঁকবো। সমবাহু ত্রিভুজ মানে কি, সব হয়নি। আচ্ছা, তো আমি একটা কি আঁকি, সমবাহু ত্রিভুজ আঁকি, তাহলে এটা অনেকটা এরকম হবে। সমবাহু মানে কি, সব বাহু সমান হবে, এই তো হয়েছে কোন রকম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এবিসি দেই, এ এ বি সি। আচ্ছা,
একটি সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্র মানে কি জানি আমি বলতো? এই তো, এই যে আমি যদি মধ্যমা আঁকি এই পয়েন্টে আর এই পয়েন্টে, আমি যদি মধ্যমা আঁকি তাহলে কি হবে বলতো? আমি যদি এখানে মধ্যমা তিনটা আঁকি, ওরা যেই পয়েন্টে ছেদ করবে ওইটাই আসলে ভরকেন্দ্র, এটা একটু জি কাইন্ড অফ জি, ঠিক আছে? আচ্ছা, তো এই যে ভরকেন্দ্র, ত্রিভুজের ভরকেন্দ্র, হ্যাঁ ত্রিভুজের ভরকেন্দ্র এই যে এইটা, ত্রিভুজকে কোন অনুপাতে ভাগ করে এটা কিন্তু আমরা সবাই জানি, এটা কিন্তু মোটামুটি ছোটবেলা থেকে জানার কথা। কি বলতো? এইটা হচ্ছে 2, এইটা হচ্ছে কি 1, ঠিক আছে? 2:1। আচ্ছা, এখন দেখি যে তোমার, এবার আমি যদি দেখি যে আসলে কি চাইছে ওরা। আচ্ছা, তো নতুন ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কত অংশ? আচ্ছা, এখন একটু দেখি যে একটি সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্রের সাথে যে কোনো দুটি কৌণিক বিন্দু সংযোগ, তাহলে এটা যদি ভরকেন্দ্র হয়, আমি একটা কাজ করি, এইটা একটা কৌণিক বিন্দু, এইটা একটা কৌণিক বিন্দু, এটাকে যুক্ত করলাম, ঠিক আছে? এটা যুক্ত করলে একটা ত্রিভুজ উৎপন্ন হবে না? বিজিসি, বিজিসি, এই বিজিসি আসলে নতুন ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কত অংশ হবে? তাহলে বিজিসি ডিভাইডেড বাই আমি যদি এবিসি দেই, তাহলে এই কাহিনী শেষ, তাহলে এই কাহিনী শেষ। তাহলে বিজিসি কত? হাফ ইন্টু ভূমি, ভূমি কত বলতো? বিসি না? ভূমি কি বলতো? বিসি না? তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু তোমার উচ্চতা, উচ্চতা কত? এইটা উচ্চতা, এটা তো লম্ব তাই না? এটাই তো লম্ব তাই না? তাহলে এটা ধরো ডি, কথার কথা ডিজি, তাহলে ডিজি, এই তো ডিজি ডিভাইডেড বাই কি বলতো? ডিভাইডেড বাই হচ্ছে পুরা এবিসির ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি, ভূমি কত বলতো? ভূমি কিন্তু বিসি, ভূমি কিন্তু বিসি ইন্টু ওর উচ্চতা কত বলতো? এডি না? ওর উচ্চতা কি এডি না? বলো, ওর উচ্চতা কিন্তু এডি, কারণ এই যে এই লাইনটা আসলে এই লাইনের উপরও লম্ব, এই লাইনের উপরও লম্ব, কারণ এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তুমি মধ্যমা যদি আঁকো এগুলো আসলে লম্বই হবে, ঠিক আছে? এটা কি হবে বলতো? লম্বই হবে। আচ্ছা, তাহলে দেখো হাফ হাফ কাটা, বিসি বিসি কাটা, এইবারে সে ডিজির কি অবস্থা? তো আমি দেখো, আমি বলছি কি এটা 2:1, আমি কি বলতে পারি না যে, একটু অন্য পেন নিচ্ছি, আমি কি বলতে পারি না যে এজি ডিভাইডেড বাই ডিজি ইকুয়ালস টু 2:1? এটা তো আমরা জানি। তাহলে দেখো তো, এজি ইকুয়ালস টু 2ডিজি বলা যায় না বলো তো? এজি ইকুয়ালস টু 2ডিজি, তাহলে এজি, এই যে এজি, হ্যাঁ আমি এক কাজ করি ডিজি, আচ্ছা তাহলে ডিজি, হ্যাঁ ডিজির ভ্যালুটা আমি এখানে বসাই দিই, ডিজি ইকুয়ালস টু কি বলতো? এজি না, সরি, হ্যাঁ হ্যাঁ, এজি ইকুয়ালস টু 2ডিজি, ওকে? আচ্ছা, এজি ইকুয়ালস টু 2ডিজি। এবার দেখো তো, এডি ইকুয়ালস টু কি বসানো যায়? এডি ইকুয়ালস টু কি বসানো যায়? এজি প্লাস ডিজি, এজি প্লাস ডিজি, তাহলে এজির ভ্যালু কত? এজির ভ্যালু তো 2ডিজি, এজির ভ্যালু কি বলতো? 2ডিজি, 2ডিজি প্লাস ডিজির ভ্যালু তো ডিজি, তাহলে ওভারঅল কি হবে? 3ডিজি, 3ডিজি। তাহলে এডির ভ্যালু আমি বসাই দিব কত বলতো? 3ডিজি, তাই না? এই ডিজি ডিজি কাটা, ওভারঅল আনসার থাকতেছে 1/3, 1/3, ঠিক আছে? এটা কিন্তু এত কাহিনী করাও লাগে না, তুমি বুঝেই যাবা, যে তুমি যখন কাজটা করবা তখন কিন্তু তুমি খুব সিম্পলি বুঝে যাবে এটা 1/3, 1/3 কিরকম বুঝে যাবা দেখো, এই যে তুমি যখন দেখলা যে হাফ ইন্টু বিসি বিসি কাটা, জাস্ট ডিজির সাথে এডির রেশিও কত, ডিজির সাথে এডির রেশিও কত দেখো, ডিজি, ডিজি সাথে, ডিজির সাথে এডির রেশিও, এডির রেশিও, তাহলে এটা কিন্তু দেখো, এটা যদি 2:1 হয়, এটা তো আরো বড়, এটা তো আরো এক ধাপ বড় তাই না? তাহলে কি 3 মানে 1:3 না? 1:3 না বলো? এটা কিন্তু ইজিলি বুঝে যায়, এত কাহিনী করাও লাগে না, ওকে? আচ্ছা ঠিক আছে। এরপর দেখো আরেকটা খুব সুন্দর কোশ্চেন, আমি বললাম না ইকুয়েশন দিয়ে কতবার ছেদ করছে, এই কোশ্চেনটাও সাস্ট একবার আসছে, এই সেই কোশ্চেনটা আমি রাখছি দেখো, এই বক্ররেখাটির এক্স অক্ষকে কতবার ছেদ করবে? তো এইটা আসলে মনে হয় যে তোমার, আচ্ছা এটার প্রথম বেসিক বলো, প্রথম হচ্ছে এক্স এর উপর পাওয়ার যত থাকে, এক্স এর উপর পাওয়ার যত থাকে এক্স্যাক্টলি ততগুলা ততবার ছেদ করে, ততবার ছেদ করে, ঠিক আছে? কিন্তু কিন্তু এইখানে ধরো এক্স এর উপর পাওয়ার 6 আছে, কোনো সমস্যা নেই, বাট প্রবলেম হচ্ছে তোমার এই যে ধরো x² - 1, এইটা ইকুয়ালস টু 0 হবে, কারণ কি বক্ররেখাটি এক্স অক্ষকে ছেদ করছে, তাহলে y এর ভ্যালু 0 না? এক্স অক্ষরে ছেদ করলে y এর ভ্যালু 0, তাহলে এইটা ইকুয়ালস টু 0 একবার, এটা ইকুয়ালস টু 0 একবার, তাহলে এইটা ইকুয়ালস টু 0 যখন হবে, x ইকুয়ালস টু ধরো কথার কথা +-1, সমস্যা নেই, এখানে দুইটা পাইলাম। বাট তুমি যখন x⁴ ইকুয়ালস টু 30 করতে যাবা, তখন দেখবা x এর তুমি চারটা ভ্যালু পাবা ঠিকই, চারটা ভ্যালু ঠিকই পাবা, বাট দুইটা ভ্যালু কি হয়ে যাবে বলো তো? কমপ্লেক্স হয়ে যাবে, দুইটা ভ্যালু কমপ্লেক্স হয়ে যায়। তো কমপ্লেক্স ভ্যালু কি আর এক্স অক্ষকে ছেদ করবে বলো? এক্স অক্ষ কিন্তু ছেদ করবে না, ঠিক আছে? সো আনসার কিন্তু 4,
সো অবশ্যই একদম লাফায়া 6 দাগায় দিয়ে যাও না, তোমাকে একটু বুঝতে হবে, দুইটা সলিউশন করে দেখতে হবে একটু কি অবস্থা, ঠিক আছে? আর এটা কিন্তু তোমরা ক্যালকুলেটরে করতে পারবা। এটা ক্যালকুলেটরে কেমন, ক্যালকুলেটরে পলিনোমিয়ালে যাবা, পলিনোমিয়ালে গিয়ে জাস্ট তোমরা যেখানে 2 দিতে এখানে 4 দিবা, মানে কয়টা ঘাত, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা সুন্দর কোশ্চেন দেখি, যে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি জ্যা কোন বৃত্তের কেন্দ্রে, তাহলে দেখো তো প্রথম কথা হচ্ছে একটা বৃত্ত আঁকি, বলছে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি জ্যা, হ্যাঁ, তাহলে এটা কেন্দ্র, আমি ধরলাম কথার কথা এটা আমার সেই জ্যাটা, ঠিক আছে? বৃত্তের কেন্দ্রে π/4 কোণ উৎপন্ন করে, তাহলে এটা π/4, এই যে এটা কেন্দ্র, এটা কি বলতো π/4, তাই না? এটা π/4। আচ্ছা, তো 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যা, আচ্ছা দেখো তো আমি যদি এই কেন্দ্র থেকে জ্যা এর মধ্যে একটা টানি, তাহলে কি অর্ধেক অর্ধেক হয়ে যাবে না? এটা 1, এটা 1, ওকে। উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত? এখন দেখো বৃত্তের ক্ষেত্রফল মানে কি পাই আর স্কয়ার, এটা হইলেই তো হচ্ছে, তার মানে আমার আর দরকার, তাহলে দেখো খুব সহজে বোঝা যায়, দেখো এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, তাহলে এটা আছে আমার কাছে, তাই না? আমার কাছে কি আছে বলো তো? এটা আছে, রাইট? আচ্ছা, দেখো এখন দেখো এই যে এই বৃত্তটা কিন্তু ওকে সমান ভাগে ভাগ করবে, মানে এই যে কোনটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু π/4, তো তাহলে এই এই জিনিসটা কিন্তু π/4 ডিভাইডেড বাই 2, তাহলে দেখো π/4 ডিভাইডেড বাই 2 মানে কি π/8, তাই না? তাহলে দেখো তো জিনিসটা এরকম হইলো না, জিনিসটা এরকম হইলো না, এটা একটা অ্যাঙ্গেল π/8, তুমি কি এটা জানো, এটা 1 জানো, তাহলে তোমার জন্য কি এইটা বা এইটা বের করা কি কোনো ব্যাপার? কি বলতো, সাগরে সরি সাগরে, হ্যাঁ সাগরে লবণ অনেক, তাহলে sin π/8 ইকুয়ালস টু 1 বাই এই যে আর, এই যে আর, তাহলে কি বলতো ডিরেক্ট আর এর ভ্যালু তুমি পাই যাচ্ছ। পিথাগোরাস, সরি পিথাগোরাস এখানে লাগতেছেও না, পিথাগোরাস কিন্তু লাগতেছেও না, ঠিক আছে? এরপরে কি বলতো পাই আর স্কোয়ার দিয়ে তুমি কিন্তু জিনিসটা পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা আনসার তুমি ক্যালকুলেশন করলে পাবা এটা, ওকে। এবার আরেকটা কোশ্চেন দেখি, যে একটা ইউনিক কোশ্চেন, একটু সুন্দর কোশ্চেন, যেগুলো নর্মালি তোমরা দেখো না বা করো না। 3 একক ব্যাস, তার মানে একটা জিনিসের ব্যাস দেওয়া আছে 15 একক উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডার, তাই না? তাহলে একটা সিলিন্ডারের কথা চিন্তা করো, এই যে একটা সিলিন্ডার, এই যে একটা সিলিন্ডার, এই একটা সিলিন্ডার, তাই না? এই সিলিন্ডারের একটা মানে কি দেওয়া আছে, ব্যাসার্ধ ধরো, ব্যাসার্ধ দেওয়া আছে, আর হচ্ছে উচ্চতা দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে। একটি সিলিন্ডার 3 একক ব্যাস বিশিষ্ট সুষম মসৃণ গোলক, তার মানে এই যে একটা গোলক, হুম, গোলক আছে, এটা আরো পূর্ণ করা হলো, তার মানে কি দেখো এই একটা জিনিস দেখো, এই যে এইটুকু তো ব্যাস পুরোটা কত 3, আবার গোলকের ব্যাসও 3, তাহলে গোলক পুরোটা আটবে কিনা বলো? আমি একটু ভালো করে আঁকি, একটু বড় করে আঁকি, তো বুঝতে পারবা খুব ভালোভাবে। এই যে দেখো, দেখো আহা, সিলিন্ডারের ব্যাস কিন্তু 3, এই যে সিলিন্ডারের ব্যাস কিন্তু 3, হুম, আচ্ছা। আবার গোলকের ব্যাসও 3, তাহলে গোলকের ব্যাস যখন 3 হবে, সে কি একদম কানায় কানায় এইভাবে পূর্ণ হবে কিনা, মানে অন্তত এই দুইটা গা সে টাচ করবে, ওকেও টাচ করবে, ওকে টাচ করবে, হ্যাঁ ফাঁকা জায়গা থাকবে এইটুকু এইটুকু। আবার দেখো এরকম আরেকটা ভরবে, এরকম আরো একটা ভরবে, তাহলে টোটাল কয়টা, 3টা ভরবে, তাহলে এই যে একটু ফাঁকা 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 জায়গা থাকবে কিনা বলো? থাকবে কিন্তু, তাই না? তাহলে সিলিন্ডারের কত অংশ ফাঁকা থাকবে? আচ্ছা একটা জিনিস দেখো, এই ভিতরের কত অংশ, এটা আসলে আমরা কি দিয়ে মেজার করি? ভলিউম দিয়ে না, মানে ভিতরের কত ক্ষেত্রফল তো জাস্ট একটা সারফেস, মানে একটা সারফেসের জাস্ট এতটুকু কত এরিয়া, কয়টা বর্গ বসানো যায়, বর্গ মিটার যদি বলি তাহলে কয়টা বর্গ বসানো যায়, ঠিক আছে? কিন্তু ভলিউম, ভলিউম কিন্তু একটা থ্রি ডি টার্ম, ভলিউম কিন্তু একটা মানে ভেতরের ফাঁপা জিনিসগুলা, ভলিউম কিন্তু এই যে ভিতরে কতটুকু স্পেস আছে, মূলত কতটুকু স্পেস আছে, তাই না? এটা কিন্তু সবাই জানো, তাই না? তাহলে আমি এক কাজ করব, আমি বের করি হচ্ছে এই গোলকের স্পেস ডিভাইডেড বাই কি বলতো গোলক, গোলক কি বলতো 4/3, এই যে আমি একটু অন্য কালার দিয়ে করতেছি, দেখো 4/3, যে এখানে 4/3 ইন্টু পাই আর কিউব ইন্টু 3, যেহেতু 3টা, ডিভাইডেড বাই কি হবে বলতো সিলিন্ডারের ক্ষেত্রফল, সিলিন্ডারের ক্ষেত্রফল কত, সিলিন্ডার সরি ক্ষেত্রফল না, সিলিন্ডারের আয়তন বা ভলিউম, সেটা কি পাই আর স্কোয়ার এইচ। এটা যদি তুমি করো তুমি কিন্তু আনসার পেয়ে যাবে, আনসার কত এখানে 1/3, আনসার কিন্তু তুমি 1/3 পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, কেন এই যে পাই পাই কাটা, তারপরে আর কিউব, তো এখানে জাস্ট একটা আর থাকবে, তারপর হচ্ছে তোমার এইচ কত, এইচ হচ্ছে 15, ক্যালকুলেশন করলে তুমি মোটামুটি 1/3 পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এরপর একটা কোশ্চেন দেখি, বলছে কি 4 একক বৃহৎ অক্ষ বিশিষ্ট উপবৃত্তর, তাই না? তার মানে এমন একটা উপবৃত্ত নিছি যেটার বৃহৎ অক্ষ কি বলতো 4 একক, এই তো তাহলে এটা 4, বৃহৎ অক্ষ 4, তাই না? বৃহৎ অক্ষ বলে দিছে, তার মানে কিন্তু পুরাটা 4 বলে দিছে, তাহলে এটা কি 4 হবে বলো? এটা কিন্তু 2 হবে, এটা কিন্তু 2 হবে, ঠিক আছে? এটা কিন্তু বলতো 2 হবে, আচ্ছা ঠিক আছে। এইবার দেখো, এবার বলে দিছে কি
উপবৃত্তের উপকেন্দ্রদ্বয় প্লাস মাইনাস ওয়ান, তাহলে উপকেন্দ্র যেহেতু প্লাস মাইনাস 1,0, আমি বুঝতেছি উপকেন্দ্র কি হবে, এই প্লাস মাইনাস এ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, তার মানে এই ইকুয়ালস টু 1, তাহলে এ তো আমি জানি ভাইয়া, এ তো কত 2, তাহলে ই ইকুয়ালস টু কত হাফ, ই ইকুয়ালস টু কত হাফ, তাই না? যা আবার 1 সি বিন্দু দিয়ে যায়, তাহলে সি এর মান কত? তাহলে দেখো উপবৃত্তের সমীকরণ আছে, তাহলে এক্স স্কোয়ার বাই তোমার কি বলতো, যেহেতু এ তাহলে 4 স্কোয়ার, তাই না, 4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, বি কিন্তু আমি এখনো জানি না, ইকুয়ালস টু 1, রাইট? তার মানে বি আমাকে জানতে হবে। তো বি জানা আসলে কিন্তু কোনো ব্যাপার না, বি জানা কিন্তু আসলে কোনো ব্যাপার না। কিরকম ব্যাপার না, আমার কাছে ই আছে, সো ই ইকুয়ালস টু কি বলতো 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এইখান থেকে কিন্তু আমি খুব সুন্দর করে বি পাই যাচ্ছি, কারণ আমার কাছে ই আছে, এ আছে, তো এইখান থেকে বি পাবো। তো বি এর ভ্যালু যদি আমি এখানে বসাই, এখানে বসানোর পর আবার এক্স আর ওয়াই কিন্তু এই বিন্দুটা দিয়ে যায়, তাই না? এই বিন্দু দিয়ে এক্স ওয়াই সিদ্ধ করবে, সো এই বিন্দু দিয়ে এই বিন্দুটা আমি বসাই দিব, ওইখান থেকে কিন্তু আমি সি এর ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, আমি একটু শর্টকাটে বুঝাইলাম, তোমরা কিন্তু একটু একটু হাতের ধরো করে নিলে বা একটু রিভিউ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা। সো এই ছিল মোটামুটি, আমি একটু মোটামুটি এখানে 20 বা 22টার মতো ম্যাথ দেখাইছি। সো মোটামুটি ওভারঅল এই কয়টা ম্যাথই বিগত মূলত একটু শুরুর দিকের গুলো আমি চুজ করি না, আমি একটু লাস্টের গুলো চুজ করছি, একদম বিগত লাস্টের গুলো থেকে একটু ম্যাথ নিছি, কারণ শুরুর দিকের গুলো তোমরা অনেকেই হয়তো করছো, বাট লাস্টে আসলে যাওয়ার এনার্জিও থাকে না, ইচ্ছাও থাকে না। ঠিক আছে, সো মোটামুটি লাস্টের থেকে আমি একটু ইউনিক ডিফারেন্ট ম্যাথগুলো কিন্তু আমি দেখাইছি। ঠিক আছে, সো এবার আমরা কথা বলবো একটু এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে, যে ম্যাথে আসলে আমি কোন অ্যাপ্রোচে আগাবো। ঠিক আছে, ম্যাথে আসলে কোন অ্যাপ্রোচে আগাবো। তো ধরো তুমি প্রথম কথা হচ্ছে তুমি প্রথমে কেমিস্ট্রি অথবা ফিজিক্স যে কোনো একটা দিবা, কারণ দুইটা কোশ্চেনই আসলে স্ট্যান্ডার্ড হয়, দুইটা কোশ্চেনই আসলে স্ট্যান্ডার্ড হবে, ইজি হবে, বলতে পারো মোটামুটি ইজি হবে। ঠিক আছে, সাস্টের কঠিন কোশ্চেন কিন্তু ম্যাথ, সাস্টের কঠিন কোশ্চেন কি বলতো, ম্যাথ, এই কোশ্চেনটাই কিন্তু সাস্টের সবচেয়ে কঠিন হয়। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ এইবার সহজও হয়ে যেতে পারে, দেখা গেল ফিজিক্স কঠিন হচ্ছে, ওইটা কথা না, বাট বিগত সাস্টের কঠিন কোশ্চেন বলতে মূলত ম্যাথকে বুঝি। ঠিক আছে, তো তোমার কাজ হচ্ছে প্রথম ফিজিক্স কেমিস্ট্রি আনসার করা, বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো আনসার করা। ঠিক আছে, ওইগুলো শেষ করে সবার লাস্টে তুমি ম্যাথে আসবা, সবার লাস্টে কি বলতো ম্যাথে আসবা। সবার লাস্টে যদি ম্যাথে আসো, তুমি ম্যাথের জন্য আমি বলবো 20টা ম্যাথ থাকবে, তো ম্যাথের জন্য তুমি মোটামুটি অ্যারাউন্ড অন্তত 50 মিনিট রাখবা, আমি বলবো 50, বা 50 তো আসলে সম্ভব হবে না, 45 থেকে 50 যা এটা ডিপেন্ড করে তোমার বাকিগুলা কতটুকু ফাস্ট তুমি দিতে পারছো। ঠিক আছে, তো তুমি এখানে মোটামুটি তোমাদের 90 মিনিট থাকবে, 90 মিনিট থাকবে 90 মিনিট থেকে যদি তুমি 50, বা আমি ধরলাম 45 এভারেজ, 45 মিনিট বাদ দাও, তাহলে তুমি 45 এক্সট্রা পাচ্ছ, 45 মিনিট বাকিগুলো আনসার করার জন্য। ঠিক আছে, বাট ম্যাথে তুমি মোটামুটি 45, অন্তত 40 মিনিট তোমাকে রাখতেই হবে, নাহলে কিন্তু তুমি ম্যাথ আনসার করতে পারবে না। মানে এগুলো এক একটা ম্যাথ কিছু কিছু 3-4 মিনিটও লাগবে, কিছু কিছু 1 মিনিট লাগবে, 1 মিনিটের কম আমার মনে হয় না কোনো ম্যাথে লাগবে, যদি তুমি ক্যালকুলেটর ট্রিক্স অ্যাপ্লাই না করো। ক্যালকুলেটারে কিছু কিছু তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, সো আমি বলবো এতদিন হয়তো তোমরা প্র্যাকটিস করছো, পরীক্ষার আগে আরেকবার একটু একটা যে কোনো একটা ম্যাথ মডেল টেস্ট নাও, মানে সাস্টের যে কোনো একটা মডেল টেস্ট নাও, স্পেশালি সাস্টের কোশ্চেন নাও, দেখো তুমি ম্যাথ 40 থেকে 45 মিনিটসের মধ্যে পারতেছো কিনা। যদি পারো খুবই ভালো, এর বেশি আসলে তুমি পাবা না, কারণ ফিজিক্স কেমিস্ট্রি তোমাকে ওই যে বাকিগুলো আনসার করতে তোমার কিন্তু আরও টাইম লেগে যাবে। ঠিক আছে, সো তুমি কিন্তু ম্যাথে ভালো করতে যাই আবার বাকিগুলো খারাপ করো না, কারণ ম্যাথেও 20, ফিজিক্সেও 20, কেমিস্ট্রিতেও 20, সব কিছুই কিন্তু 20। ঠিক আছে, সো তুমি যদি বায়োলজিতে 20, ঠিক আছে, সো তুমি যদি ধরো ম্যাথে ভালো করতে চাও, অনেক সময় নিয়ে তোমার কিন্তু বাকিগুলা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, সো ম্যাথ কঠিন কোশ্চেন, এইখানে অনেকে আবার ম্যাথে দুর্বলও থাকো, তো একদম ম্যাথ নিয়ে বেশি একদম ইয়ে করার কিন্তু দরকার নাই, তাহলে কিন্তু ওভারঅল তোমার এক্সামটা কিন্তু খারাপ হয়ে যাবে। ঠিক আছে, ওভারঅল তোমার মার্কস কিন্তু কম হয়ে যাবে। ঠিক আছে, সো ম্যাথে আমি বলবো সবার লাস্টে রাখবা ম্যাথটা, এবং সবার লাস্টে তো রাখবাই, পাশাপাশি তুমি কিন্তু ম্যাথে একদম খুব বেশি টাইম দিবে না, একদম দেখবা দুই একটা খুব ডিফিকাল্ট ম্যাথ আসছে, ওইগুলো ভাই ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও ওইগুলো, ওইগুলোর জন্য তোমার কিন্তু পরীক্ষা পুরাটা নষ্ট হয়ে যাবে, পুরা পরীক্ষাটা নষ্ট হয়ে যাবে। ওই একটা দুইটা ম্যাথ তুমি ছেড়ে দাও। আর সাস্টে তো আগেই কথা হয়েছে, তারপরেও কাটমার্ক নিয়ে আমরা পরীক্ষার পর পরে আলোচনা করব, সাস্টে কিন্তু অত মার্ক আসলে উঠে না, পাস করলেই তুমি চান্স পাবা, খুব ভালোভাবে চান্স পাবা। ওকে, সো ঠিক আছে, সবার জন্য বেস্ট অফ লাক। ম্যাথটা মোটামুটি এইভাবে আমি যেইভাবে বলছি, যেই স্ট্র্যাটেজিগুলো দিচ্ছি এইভাবে অ্যান্সার করবে, অবশ্যই ক্যালকুলেটর ট্রিক্স ইউজ করবে, ক্যালকুলেটর ট্রিক্স ইউজ ছাড়া তুমি কিন্তু জীবনও সাস্টের ম্যাথ পারবে না, জীবনও সাস্টের ম্যাথ টাইমলি তুমি শেষ করতে পারবে না। তুমি 20টা ম্যাথ তুমি হাতে করবা, এটা ইম্পসিবল, নিয়ার টু ইম্পসিবল, যদি তুমি ক্যালকুলেটর ট্রিক্স না জানো। ঠিক আছে, আর ক্যালকুলেটর ট্রিক্সে তুমি মোটামুটি 6, 7, 8টা ম্যাথ পেয়ে যাবা,
ওকে। সো এই একটা ম্যাথ নিয়ে কিন্তু তোমার খুব একটা পেইন নেই। তোমার বাকি যে 10 থেকে 12টা ম্যাথ থাকবে, ওইখান থেকে ধরো ইজি থাকবে তোমার 6-7টা, ঠিক আছে? ওই ইজি 6-7টা করো আর ক্যালকুলেটরিক্সের 6-7টা করো। তাহলে দেখো 6-7, এখানে 6-7, মোটামুটি 12 থেকে 14টা কোশ্চেন কিন্তু তুমি খুব অনায়াসেই পারতেছো। তো ম্যাথে যদি ভাই তুমি 14+ পাও, খুব ভালো একটা মার্কস, খুবই ভালো একটা মার্কস। তুমি বাকি 6টা তুমি দেখোই না, বাকি 6টা তুমি টোটালি ভুলে যাও, বাকি 6টা তুমি টোটালি ভুলে যাও। তাহলে কি তোমার কোনো পেইন আছে বলো? পেইন নাই। কিন্তু ম্যাথে 14 পাইলে অনেক ভালো, অনেক ভালো মার্কস, ঠিক আছে? অনেক ভালো মার্কস। ওকে, সো এই হচ্ছে ওভারঅল কথা। তাহলে ঠিক আছে, সবার জন্য বেস্ট অফ লাক। আর অবশ্যই কোশ্চেন পাওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আমরা সলিউশন ক্লাস দিব এবং কাট মার্কস নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? সো আসসালামু আলাইকুম।